আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। গত 2 দিন বেশ চমৎকার আলোচনা করেছি বাজার নিয়ে, বাজারের বিষয়বস্তু নিয়ে। এবং গত 2 দিনের আলোচনা সাপেক্ষে যতগুলো স্টকের বিশ্লেষণ দেখলাম এবং যতগুলো স্টকের পর্যালোচনা করে দেখলাম, সেটা গত 1-1.5 মাস 2 মাস যাবত যে কথাটা বলে আসছিলাম সেটার দিকে বাজার মুভমেন্ট দেখছি। আহ, আপনাদেরকে বলেছিলাম যে ডিসেম্বর ক্লোজিং এর দিকে নজরে রাখুন। ওয়ালাইকুম আসসালাম। ডিসেম্বর ক্লোজিং এর দিকে আপনারা নজরে রাখুন। বারবার আমি গত 1 মাস 1.5 মাস যাবত, বিশেষ করে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর ডিসেম্বর বারবার বলে আসছি যে কালেকশনের জন্য ডিসেম্বর ক্লোজিং, বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টর আর কিছু ফাইন্যান্স, আর কিছু কিছু হাতে গোনা কিছু ব্যাংক, এইগুলোর দিকে নজর রাখার জন্য বলে আসছিলাম। তো গত বৃহস্পতিবারের বাজার, গত বৃহস্পতিবারের বাজারটা খুব চমৎকারভাবে আহ, আহ, ডিসেম্বর ক্লোজিং এর দিকে খুব সুন্দরভাবে দিছে। ওয়ালাইকুম আসসালাম জুনাদ ভাই, ওমর ফারুক ভাই। তো এই জিনিসটা আগে থেকেই এটার হিসাব মিলে আসছিল যে আহ, ডিসেম্বর ক্লোজিং এর দিকে যে বাজারটা মুভমেন্টে যাবে। তো একটা জিনিস মাথায় রাখা উচিত, ডিসেম্বর ক্লোজিং যদি বাজার মুভমেন্টে যায়, আদার্স সেক্টরগুলো একটু, বিশেষ করে জুন ক্লোজিং এর স্টকগুলোর কিছু কিছু আদাব, রূপকনাথ, তো কিছু কিছু আহ, আহ, মোহাম্মদ আলামিন ভাই, সবাইকেই শুভরাত্রি জানিয়ে শুরু করছি। আলামিন ভাই, আলমগীর ভাইও চলে আসছেন, সবাই চলে আসছেন। তো ডিসেম্বর ক্লোজিং গুলো যে বাজার মুভমেন্ট আসবে, এবং অক্টোবর থেকেই কিছু কিছু কালেকশন, ধীরে ধীরে কালেকশনটা হয়, ধীরে ধীরে কালেকশন কখনো টেনে হয় না। বাজারে স্টক টেনে কখনো কালেকশন হয় না। এই জিনিসটা আপনাদেরকে বারবার বলে আসছি, বুঝিয়ে আসছি। ওয়ালাইকুম আসসালাম মুস্তফা ভাই, মামুন, তো পরেশ পাল দাদা। তো এই জিনিসটা আমি বারবার বুঝিয়ে আসছি যে বাজার ডিসেম্বর স্টকগুলো কালেকশন চলতেছে। ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই। এখন গতকালকে আর আজকে, এই 2 দিন আমি যতগুলো স্টক পর্যালোচনা করেছি, বিশেষ করে ইন্স্যুরেন্স, ফাইন্যান্স, ব্যাংক, আপনারা জানেন যে 31শে ডিসেম্বর বন্ধ থাকে, এবং 30শে ডিসেম্বরের যে বাজারটা আমরা পেয়েছিলাম, তো 30শে ডিসেম্বর রোজ মঙ্গলবারে বাজারের কিছু সিমটম ডিসেম্বর ক্লোজিং এর দিকে দিয়েছিল হালকা কিছু। এরপরে বৃহস্পতিবারে 1 তারিখে এটা একদম ক্লারিফাই হয়েছে। সেই বাজারের যেই আহ, এটা আসলে বিশ্লেষণের বিষয়টা, আমি সেটা যেটা হামলা করেছে ভেনেজুয়েলায়, এই কিছুক্ষণ আগে আমি দেখলাম সেটা। ওয়ালাইকুম আসসালাম ইয়াসির ভাই। সেই জিনিসটা আমি দেখলাম কিছুক্ষণ আগে নিউজ ফিডে। তা এটা তো আসলে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে থাকে, এবং আমাদের পুঁজিবাজারটা তো আরো বেশি নাজুক অবস্থান, সেখানে তো অনেক কিছু হতে পারে। তবে কিছু বিষয় আছে যে বাজার পড়লে যে সবই পড়ে যাবে, বাজার পড়লে যে সবই, এই পতনের ভিতরে তো অনেক ব্যবসা দিয়ে গেছে, সেটাও দেখেছি। এবং অনেক নাটকীয় ঘটনাও আমরা দেখেছি এখানে বাজারের বিষয়বস্তু নিয়ে। তো আমরা যতটুকু আমার গতকাল বা আজ পর্যন্ত যে স্টকগুলো বিশ্লেষণ করে দেখেছি, বিশেষ করে ইন্স্যুরেন্স, ফাইন্যান্স এবং কিছু ব্যাংক, মোটামুটি ভালো একটা পজিশন নিয়ে আসছে। তো পজিশন যদি নিয়ে আসে, যেগুলো সাপ্লাই জোনের কাছে আছে, আপনারা সাপ্লাই জোনের কাছে যে শেয়ারগুলো আছে, বা সাপ্লাই জোনের মোটামুটি একটা প্রফিটেবল জায়গা আছে, আপনারা অবশ্যই প্রফিট নেবেন। প্রফিট নেওয়ার বিকল্প নাই, এটা হচ্ছে একদম সিধা সাপ্তাহ কথা। আমরা অনেক সময় স্টক আমাদের পোর্টফোলিওতে প্রফিট থাকে, কিন্তু আরও বাড়বে এই আশা করে আমরা প্রফিট নেই না। দেখা গেছে সাপ্লাই জোনে আছে, সেখানে আমরা প্রফিট টেকিং করি না। আগামীকালকে সকালে যা বাজার একটা ভালো ইউটার্নের সিমটম আমরা দেখছি, অন্ততপক্ষে 11-12টা পর্যন্ত বাজারের একটা ভালো ইউটার্ন থাকবে। এর পরবর্তীতে হয়তো বা একটু স্লো থাকে। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই। তো এই টাইমটাতে আমাদের করণীয় বিষয় হচ্ছে, এই যে আমি যেটা, আরিফ ভাই গুড ইভিনিং, যে জিনিসটা আপনাদেরকে
বলেছি ইন্স্যুরেন্স সেক্টরের 10টা স্টকের ইন্স্যুরেন্স এবং ব্যাংক ফাইন্যান্স টোটাল 20টা স্টকের আপলোড দিয়েছি। এই যে আজকে সন্ধ্যাকালীন সময় 10টা স্টকের বিশ্লেষণ দিয়েছি। তো প্রত্যেকটা বিশ্লেষণের মধ্যেই দেখবেন যে কিছু কিছু স্টক আছে সাপ্লাই জোনের কাছাকাছি, তো যেগুলো সাপ্লাই জোনের কাছাকাছি আছে এবং যেগুলো আপনাদের হাতে আছে সেগুলো আগামীকালকে প্রফিট নেবেন, অবশ্যই প্রফিট নেবেন। আবার যেগুলোতে দেখবেন যে না সাপ্লাই জোনটা দূরে আছে, এখন মাত্র সাপোর্ট বা মাত্র ইউটার্ন আসছে, সেই সব জায়গা আপনারা শেয়ারগুলো ধরে রাখবেন, ওইগুলো ছাড়ার প্রয়োজন মনে করি না। এবং যদি ধরেন বাজার কারেকশন হয় বা ভেনিজুয়েলার এটা এফেক্ট আমাদের দেশে পড়ে, তাহলে প্রথমত আপনাদেরকে একটা জায়গায় আহ, সকালবেলা ইয়া হবে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে আলমগীর ভাই, এটা তো আমরা দেখে আসছি। তো যেহেতু এইখানে আমাদের চেয়েও বড় বড় পুঁজিবাদীরা এখানে ইনভেস্ট করে রেখেছে, বিশেষ করে এই যে একটা লম্বা জার্নি দেখেন, সেই কত তারিখ থেকে সেটা বলি, 16ই নভেম্বর থেকে আহ, 1লা জানুয়ারি পর্যন্ত, 16ই নভেম্বর থেকে 1লা জানুয়ারি পর্যন্ত যেই ইনভলভমেন্ট, এখানে বাইসেল যাই কিছু বলেন, শর্ট টার্মের যে প্রফিটগুলো টেকিং হয়েছে এগুলো হয়তো বা আমাদের সাধারণ বিনিয়োগকারী বা কিছু কিছু যারা ছোটোখাটো পোর্টফোলিও, বিশেষ করে 20-30 কোটি টাকার পোর্টফোলিও বা 5-7 কোটি টাকার পোর্টফোলিও, এই ধরনের পোর্টফোলিওগুলোই গত কিছুদিন প্রফিট টেকিং করেছে বা বাইসেল করেছে, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু মূলত যারা লং ইনভেস্ট যারা করে, তারা কিন্তু এইসব এই যে পাদ দিলে মার্কেট পড়ে, এই পাদের ভয় তারা করে না। তারা একটা আহ, গঠনমূলক শেয়ারের ইনভেস্ট করে। আহ, একটা সময় দেখা গেছে 6 মাস, 1 বছর, 2 বছরের জন্য ইনভেস্ট করে ওরা ফেলে রাখে। যেমনটি আপনাদেরকে পেনিনসুলার কথা বলেছি, এগুলা যারা সেই 10 টাকা 11 টাকা ভলিউম করেছে, তারা কিন্তু একদিন 2 দিনের জন্য করে নাই। এই আপনার এই 18-19 টাকা বা 20 টাকা এগুলা তারা গণে না, তাদের হিসাব হচ্ছে এটা 2 বছরের জন্য, 3 বছরের জন্য লং ইনভেস্টমেন্টে ফেলে রেখেছে। কারণ পেনিনসুলা যারা 10-11 টাকায় হিউজ পরিমাণে লোড দিয়েছে, সেটা তারা 1-2 দিনের জন্য দেয় না। তো বাজার পড়লেই কি আর না পড়লেই কি তাদের কাছে, যারা বড় বিনিয়োগকারী। ওয়ালাইকুম আসসালাম মৃধা ভাই। তো মজিবুল হক ভাই, তো আক্তার ভাই, তো এটা যারা লং ইনভেস্ট করে, তারা এই বাজার পড়লেও তাদের কোনো কিছু হয় না, আবার বাজার বাড়লেও তাদের কোনো সমস্যা হয় না। তো লং ইনভেস্টের বিষয়টা হচ্ছে বড় বড় পুঁজিবাদীরা তারা বুঝে যে এই স্টকটা যতই আপ অ্যান্ড ডাউন করেন, এর একটা সিমটম আপনাদেরকে বলি। একটা সিমটম আমি দেখা দিই, বিশেষ করে পেনিনসুলাটা নিয়ে আপনাদেরকে একটু আলোচনায় আনি, তাহলে বুঝাইতে সহজ হবে যে এগুলো লং ইনভেস্টের কারণে কি কি কারণ এবং কি কি বিষয়, এগুলো একটু নিয়ে আলোচনা করি, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন। ধরেন আমি একটু ইয়েতে চলে যাই, এটা তাদের উম, আহ, ভিতরগত অবস্থান থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনারা এটা ক্লিয়ার বুঝতে পারবেন। ধরেন পেনিনসুলা, আহ, একটা জিনিস খেয়াল করেন যে আপনারা এই যে পেনিনসুলার প্রাইস টেবিলটা, এই যে দেখেন পেনিনসুলার এখানে একটু খেয়াল করে দেখবেন যে, আলামিন ভাই ওয়ালাইকুম আসসালাম, এই পেনিনসুলার এই যে প্রাইস টেবিলটা যেটা দেখতেছেন, প্রাইস টেবিল লেখা, এখানে পার ডের যে ভলিউমটা এটা শো করে, তাই না? এই পার ডের ভলিউমটা শো করে। এখন এখানে আমি যদি 300 দিনের হিসাব দেখাই, তো এইখানে সর্বোচ্চ একটা ভলিউম হয়েছিল 27শে নভেম্বর, এবং 27শে নভেম্বর 16 লাখ শেয়ার এইখানে ভলিউম হয়েছে। এই একটা গেল এখানে। আর এর আগে আরেকটা ভলিউম কোথায় হয়েছিল, এই 6ই নভেম্বর। এই 6ই নভেম্বর আমি এখানে একবার প্রফিট টেকিং করেছিলাম, এখানে একটা প্রফিট টেকিং করেছিলাম। তো আমি করেছি, কিন্তু বড় বড় বিনিয়োগকারীরা করে নাই। এইটা যদি ধরেন বড় বড় বিনিয়োগকারীরা যারা লং ইনভেস্টমেন্ট, তারা কিন্তু এখন এই মুহূর্তে করবে না, নিশ্চিত থাকেন এটা। এই মুহূর্তে এরা করবে না যারা দীর্ঘমেয়াদী রেখেছে। এইখানে ধরেন আমাদের মতন যারা আছে তারা এখানে ওই যে সাপোর্ট জোন, সাপ্লাই জোন, কেননা আমাদের তো এইখানে লং ইনভেস্ট করার মতন ওই ধরনের ফান্ড নাই, অলস মানি নাই, আইডল মানি নাই যে আমরা এখানে ফেলে রাখলাম, 2 বছর পরে দেখা যাক কতটুকু যায়। ঠিক আছে? তো ওরা এখানে ধরেন এর টোটাল শেয়ারের হিসাবটা বের করলে দেখবেন যে কতটুকু পাবলিকের কাছে আছে, কতটুকু কি আছে। যেমন এই স্টকটার আপনার
মালিক পক্ষের কাছে আছে 56.86, তার মানে অলমোস্ট 57% মালিকের কাছে আছে। এখানে গভর্নমেন্টের কাছে নাই, ইনস্টিটিউটের কাছে আছে মাত্র 95 লাখ শেয়ার। তো 95 লাখ শেয়ার এগুলা বড় বড় বিনিয়োগকারীর কাছে কিছু নাই। এখন পাবলিকের কাছে কতগুলো শেয়ার আছে দেখেন, এখানে ফরেনারের কাছেও সামান্য কিছু 1 লাখ শেয়ার আছে। এগুলো আসলে ফরেনার বলতে বাংলাদেশে কোনো ফরেনার বিনিয়োগকারী নাই, বাংলাদেশি যারা বিদেশে থাকে পাসপোর্টধারী তাদের হাতের, তাদের ওই ওই বিদেশি পাসপোর্ট দিয়েই করায়, ওদের কাছে শেয়ার থাকে, ওরা ফরেনার সাজে আর কি। তো এখানে যে 35% যেটা পাবলিক ফাংশনে আছে 4 কোটি শেয়ার, এই 4 কোটি শেয়ারের মধ্যে আপনার মিনিমাম 2 কোটি শেয়ার কিন্তু এই মিনিমাম 2 কোটি শেয়ার কিন্তু এগুলো লং ইনভেস্টমেন্টে ঢুকে গেছে, লং ইনভেস্টমেন্টে ঢুকে গেছে। এই শেয়ারগুলো অন্তত 1-2 বছরে এই 2 কোটি শেয়ারের বা 6 মাস 1 বছরে বা একটা পর্যায়ে যাওয়া না যাওয়া পর্যন্ত ওই 2 কোটি শেয়ারের সেল হবে না। আরো কিছু বিষয় আছে এখানে, যারা ধরেন আইপিওতে শেয়ার পেয়েছে এই 4 কোটির মধ্যে, এই 4 কোটির মধ্যে যাদের আইপিও আছে, অনেক আইপিও শেয়ারগুলো তারা কিন্তু সেলই করে না, এগুলা বছরকে বছর থাকে, ওরা ডিভিডেন্ড বেস থাকে। এটা শুধু এই এই শেয়ারের কথা বলছি না, এই পেনিনসুলার কথা বলছি না, প্রত্যেকটা শেয়ারের আইপিও শেয়ার বা বিশেষ করে একটু বেজ বেজওয়ালা শেয়ার। আবার সব শেয়ার বলতে ওই যে বন্ধ কোম্পানি পচা কোম্পানি সেগুলোর বিষয় আলাদা, কিন্তু বেজ ওয়াইজ শেয়ার যেগুলো এগুলা সেল হয় না। আবার এখানের মধ্যে কিছু শেয়ার আছে ধরেন 50-60 টাকার ঘরে কিনা বা 40-50 টাকার ঘরে কিনা, এরকম বহু শেয়ার আছে, এগুলা এগুলা বাজারে সেল হয় না, ওরা দীর্ঘভাবে মেয়াদে ধরে রাখে, যে ওরা অনেকে আছে যে না আমি লস দিব না। যেমন তাল্লু স্পিনিং আমার জানা মতে আজ থেকে 15 বছর আগে কিনছে খুব হাই রেটে 24-25 টাকার ঘরে, ওরা বিক্রি করে নাই এখনো পর্যন্ত। বিশেষ করে আইসিবির কাছে আছে 26 টাকা করে, 26 টাকা 30 পয়সা করে তাল্লু, তারা বিক্রি করবে না, জীবনেও লসে বিক্রি করবে না। তেমনি এই প্যানিনসুলার শেয়ারগুলোও অনেকের কাছে আছে, এগুলো বিক্রি হবে না। তো সেলেবল কত, সেলেবল মার্কেটে সেলেবল বা ট্রেডেবল দেখা গেছে এখান থেকে 1-1.5 কোটি শেয়ার ট্রেডেবল হয়। তো সেইখানে আমাদের মতন বিনিয়োগকারী বা আরো একটু বড় ধরেন 20-25-30 কোটি টাকার পোর্টফোলিও যারা মেনটেন করে, তারা এগুলা কিনা বেচা করে, এগুলা ম্যানিপুলেশন করে। তারপরে ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউটরা বাই সেল করে। তো ইনস্টিটিউট অলরেডি এই প্যানিনসুলাতে তেমন কোনো ইনভলভমেন্ট নাই। এ 1 কোটি শেয়ার বা এখানে 95,000 বা 95 লাখ শেয়ার, এগুলা কোনো ব্যাপারই না। এগুলা একটা বড় বড় যারা পার্টি 500,000 কোটি টাকার পোর্টফোলিও মেনটেন করে তাদের কাছে এগুলা কিচ্ছু না। সুতরাং এই জাতীয় শেয়ারের যেই বিষয়টা নিয়ে বলছিলাম, যে এইসব শেয়ারগুলার লং ইনভেস্টেড যারা করেছেন তারা এখানে বা এটা যদি 17 টাকাও নামে 16 টাকাও নামে তাদের কিচ্ছু যায় আসে না। তারা একটা সময় গিয়ে এই শেয়ারটা ধরেন এই যে পেনিনসুলার কথা বলছে, একটা সময়ের এই শেয়ারটা বললাম না গতকালকে আলোচনা আনছি, যে কোনো এক সময় হয়তো বা, কারণ যুদ্ধ লাগছে, যুদ্ধ আবার থামবে, ইউক্রেনে যুদ্ধ লাগছে, যে কয়দিন 2-4 দিন গরম গরম চলছে, এরপরে আবার ঠিক হয়ে গেছে। তারপরে ইরাকে যুদ্ধ লাগছে, ওই শুরুটার মধ্যে হয়তো একটু ধাক্কা খায়, 2-4 দিন পরে আবার এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল হয়ে যায়, বিষয়টা এমনই। তো এখানে আতঙ্ক, আমরা সাধারণ বিনিয়োগকারী যেভাবে আতঙ্কিত হই, এই আমাদের আতঙ্ক, আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী বা আমাদের এই আতঙ্কিত সুযোগটা বড় বড় গেমলাররা নিয়ে থাকে। সুতরাং এগুলাতে আপসেট বা ভয় পাওয়ার কিছু নাই। বাজার পড়লে নাহলে কোথায় আসবে, এটা এটা নাহলে আসবে 16 টাকা 15 টাকা, এই তো, এর বেশি তো নামবে না। আবারও এটা যখন ঘুরবে তখন আবার দেখা গেছে আমরা আতঙ্কিত হয়ে বিক্রি করব, যারা এই সুযোগটা সুযোগে সদ্ব্যবহার করার তারা এই কাজটা করে ফেলবো। এখন প্যানিনসুলার আরএসআই আছে মাত্র 69, মাত্র এটা ইউটার্ন আসছে। এটা নিশ্চিত থাকেন যে বাজারের যা কিছু হোক না কেন, বাজার পতনের সময় কিন্তু এই শেয়ারটা উঠেছে। আপনারা দেখেছেন যে সেপ্টেম্বরে যখন বাজার পড়তেছে এটা কিন্তু একই জায়গায় অবস্থান ছিল, এবং অক্টোবর নভেম্বরের দিকে বাড়তে বাড়তে এখন পর্যন্ত 18-20 টাকা পর্যন্ত হিট করে 18 টাকার 20 পয়সা, 18 টাকা 80 পয়সায় ক্লোজ দিয়েছে। সুতরাং এই মুহূর্তে এটাতে যেহেতু একটা মানি ইনজেক্ট হয়েছে, টাকার ইনভলভমেন্ট আছে, তো এইখানে পড়ার কোনো ভয়ের কারণ নাই। এরকম জাতীয় কিছু শেয়ার আছে। আবার কিছু শেয়ার আছে যেগুলো খুব হাই রেঞ্জে বা বিশেষ করে
আহ, জুন ক্লোজিং এর শেয়ার কিছু আছে, এগুলা একটু আবার একটু ঝামেলা হইতে পারে এগুলার। বিশেষ করে উচ্চ বা যেগুলা অতি মূল্যায়িত শেয়ার আছে সেগুলা নিয়ে একটা সমস্যা হতে পারে। তো এইখানে এগুলা নিয়ে সমস্যা হওয়ার কথা না। তবে হ্যাঁ, এইটা একটা জিনিস দেখেছি যে আগামীকাল রবিবার, এটা জানেন যে আমাদের একটা কমন জিনিস হচ্ছে ব্ল্যাক সানডে। আমাদের এই বাজারে ব্ল্যাক সানডে বলা হয় রবিবারকে। আর রবিবারে সাধারণত ব্ল্যাক সানডেতে এই ধরনের ঘটনাগুলোই ঘটে থাকে। তো শুরুতে যদি যাদের হাতে যে শেয়ারগুলো আছে, প্রফিট থাকলে, প্রফিটেবল থাকলে প্রফিট নিয়ে নেবেন। আর প্রফিটেবল না থাকলে সেটা আরেকটু দেখতে পারেন, আরেকটু আহ, অবস্থান নিতে পারেন। যেমন আমি যদি কিছু আহ, উত্তরা ব্যাংকটাই দেখাই। উত্তরা ব্যাংকটা আপনাদেরকে আরো 4-5 দিন আগে আমি উত্তরা ব্যাংক নিয়ে বেশ গভীরভাবে আলোচনা করেছি। যারা নিয়েছেন, যাদের কাছে উত্তরা ব্যাংক আছে, আগামীকালকে উপরে ট্রেড হইলে অবশ্যই অবশ্যই কালকে উত্তরা ব্যাংক থেকে প্রফিট নেওয়া ফরজ হয়ে গেছে। এখন আপনি নিবেন কি নিবেন না সেটা আপনার উপরে ডিপেন্ড করে। উত্তরা ব্যাংক যারা, আমি এই 21 টাকা 60-70 পয়সা যখন বলেছিলাম, এই লেভেলটাতে যখন কথা বলছিলাম, আমি আপনাদের চোখের সামনে নিয়ে আসছিলাম যে ডিসেম্বর ক্লোজিং যেহেতু উত্তরা ব্যাংকটার একটা প্লে হবে। অলরেডি যারা কিনেছেন, অনেকে কিনেছেন, আমাকে বলছে ধরে রাখবো কি সেল দেবো। তো আমি বলছি যদি প্রফিট থাকে অবশ্যই সেল, এটা আপনার সেল দেওয়া উচিত। এবার আপনি রাখবেন কি রাখবেন না সেটা আপনার বিবেক বিবেচনার ভিতরে রাখবেন। কেন বলছি, এদিকে একদিকে হচ্ছে আরএসআই হচ্ছে 90, গতকাল বৃহস্পতিবারের ভলিউমটা ওভার। এখন এই শেয়ারটা যেইখানে আছে দেখেন, এইখানে আমি এর আগেও বলেছিলাম 23 টাকা 90 পয়সায়। তো এই জায়গায় আপনারা একটা সেল দেন। সেল দেওয়ার পরে এটা একটু আরএসআইটা কারেকশন হইলে কোথায় আসবে সেটা একটা বিবেচনা করে, ধরেন আরএসআই কারেকশন করে যদি 2270-এ আসে বা 22 22 টাকা 30-40 পয়সা আসে, তখন আবার এন্ট্রি দেন। তখন আবারও এখান থেকে প্রফিট নিতে পারবেন, এটা বুঝাই যাচ্ছে। তো এই সিস্টেমের ভিতরে আপনারা কাজটা করবেন। এটা উত্তরা ব্যাংক দিয়ে বললাম। আরেকটা বলি যেটা, সেটা হচ্ছে ধরেন অনেকগুলো শেয়ারই দেখলাম, যেমন বিডি ফাইন্যান্সটা, সরি বিডি ফাইন্যান্স, আইপিডিসিটা বলি। আইপিডিসিটা আইপিডিসিটাও দেখেন, উত্তরা ফাইন্যান্স ডেলিভারির টাইম ঠিক আছে। এটা সরি উত্তরা ব্যাংকটা যাদের আছে তারা প্রফিট নেওয়াটা জরুরি হয়ে পড়েছে। এবার সিদ্ধান্ত আপনার। এখন আইপিডিসি মাত্র ইউটার্নের একটা সিমটম আসছে। এইটার বাজারের যা কিছু হোক, এটা তেমন একটা এফেক্ট পড়বে না। এটা এখন 20 টাকার উপরে আশা করতেছি কালকে একটা ভলিউম দিবে। তো কালকে যদি ভলিউম দেয়, আছি আলহামদুলিল্লাহ গোল্ডেন বয়। তো এখন যদি আগামীকালকে যদি আইপিডিসির একটা বড় ভলিউম নিয়ে উঠে, পরের দিন এটা যদি আগামীকালকে 20 টাকার উপরে যায়, চলে যায়, তাহলে আপনি এর পরের দিন 21 টাকা 50-60-এর দিকে আপনারা সেলের জন্য চেষ্টা করবেন। ওয়ালাইকুম আসসালাম প্রণব দাদা। তো এইখানে এই যে সিস্টেমগুলা আপনারা বুঝে বুঝে, যদি দেখেন যে আগামীকালকে আইপিডিসির খুব বড় একটা ভলিউম হয়েছে, 20 টাকার উপরে ক্লোজ দিয়েছে, 20 টাকার উপরে যখন ক্লোজ দিয়েছে, তো আহ, ওইখানে আপনারা আ- চিন্তা করবেন আইপিডিসি আগামীকালকে আমার যেটা মনে হচ্ছে বড় একটা ভলিউম সহকারে সে ইউটার্ন নেবে। আর ইউটার্ন নিলে এগুলো যেহেতু মোটামুটি ভালো পেড আপের শেয়ার, এগুলো একটু ইনশাল্লাহ আপনার 1-2 দিন অন্তত 2-3 দিন আপনাদেরকে একটা প্রফিট টেকিং এর সুযোগ দিবে। এভাবে করে আপনারা প্রফিট নেবেন। আচ্ছা, এখন একজনে মনে হয় সম্ভবত ওই যে তাল্লুর কথা বলতেছে। তাল্লুর কথা যেটা বলছে উনি যে আইসিবির কাছে আছে 26 টাকা 30 পয়সা করে, ওরা কি অ্যাভারেজ করে না? ওরা অ্যাভারেজ করে নাই, ওদের কাছে ওই রেটটাতে আছে, ওরা অ্যাভারেজ করবে না, করে না। কেননা ওদের ফান্ড আটকানোর জন্য ওরা বসে বসে থাকবে না ওদের রেটে। টুডে অর টুমোরো দেখবেন এবার তাল্লু স্পিনিং এর সেকেন্ড কোয়ার্টারটা তারা যেভাবে হোক, ওয়ালাইকুম সালাম সাইমুল সাইম ভাই। তো ওরা দেখবেন যে এবার সেকেন্ড কোয়ার্টার এমন একটা ইপিএস দেখাবে, মানে পজিটিভ ইপিএস দেখাবে, এটাকে আটকে রাখতে পারে না। হ্যাঁ, আগামীকালকে যেটা হবে, এখনো 2টা ভলিউম সে কন্টিনিউ সেমিলার করেছে। 2টা ভলিউম মানে বিগত 1 বছরের হিস্ট্রিতে সে এইরকম ভলিউম আর করে নাই, এইভাবে ইউটার্ন আর আসে নাই।
আপনারা দেখে থাকবেন যে 1 বছর না, শুধু 1 বছর না, এটার আমি একটু প্রিভিয়াস হিস্ট্রিতে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা যখন 2 টাকা থেকে এটা যখন প্লে করছিল এর আগে, তো তখন যেই হিস্ট্রিটা করছিল এখনো সেম একই হিস্ট্রির মধ্যে দিয়েই বাজারটা উঠতেছে, এই তালুটা উঠতেছে। এই দেখেন এই প্যাটার্নটাতে উঠতেছে, তাহলে এইটার যদি একটা একটু কারেকশনও হয়, এটা নামবে না। তাল্লুটা কারেকশন হলেও নামবে না। এই জায়গাতে হয়তো এই 60 টাকা 70-80 পয়সা গিয়ে একটু স্লো হইলেও 1-2 দিন হইলেও সাইডওয়েজের থেকে এটা আবারও উপরের দিকে যাবে। এটা প্রিভিয়াস প্যাটার্ন বলতেছে, ঠিক আছে। তো সুতরাং তাল্লুর নিয়ে এগুলা জেড ক্যাটাগরি, এগুলার হিসাবই হচ্ছে আলাদা। এখন ফান্ডামেন্টালি যে শেয়ারগুলো আছে, যেগুলো আছে সেগুলোর দিকে আপনারা একটু বিশেষ করে চিন্তা ভাবনা করবেন যে ইন্ট্রাকো 41 টাকা কিনা এই মুহূর্তে, এই 41 পর্যন্ত ইন্ট্রাকো যাবে না ইউনুস ভাই। কারণ ইন্ট্রাকো ইন্ট্রাকোর বিষয়টা দেখেন আপনারা, এটা যেখানে আছে এখান থেকে ইউটার্ন আসবে। ইন্ট্রাকোটাও একটা ভালো পজিশন এবং ক্যান্ডেল করেছে। ইন্ট্রাকোটা যদি আসে এখানে, ইন্ট্রাকো যদি আসে, আপনার ইন্ট্রাকোটা এখান থেকে 23 টাকা পর্যন্ত হয়তো বা যাবে। তো ইন্ট্রাকো 41 টাকা কিনা ইউনুস ভাই, ইন্ট্রাকোটা ওই পর্যায়ে এখন আর যাবে না, ঠিক আছে। তো ইন্ট্রাকো ওইখান পর্যন্ত যাওয়ার জন্য মার্কেট এখনো ওই পজিশনে আসে নাই, ওই অবস্থানে আসে নাই। ওইখানে আসা পর্যন্ত এখানে এর ভিতরে, কেননা এটা 25 টাকার ঘরে বড় সাপ্লাই আছে। এর আগে যখন আমরা অগস্ট মাসেও দেখছেন এটা নিয়ে আলোচনা করেছি, 25 টাকা বলছি যে 23 টাকা পার হইলে এটা 28-29 টাকা দিয়ে যাবে বা 30 টাকা পর্যন্ত যাবে। সেখান পর্যন্ত গেছে, যাওয়ার পরে ডাউনে চলে আসছে। এখন এখানে যেখানে আছে এখান থেকে হয়তো বা একটা মুভমেন্ট আসলে সর্বোচ্চ 23 টাকা, 22 টাকা 50, 23 টাকা এ পর্যন্ত যাবে, এর উপরে আপাতত যাবে না। আইপিডিসি নিয়ে একটু আগে আলাপ করলাম এবং আইডিএলসি নিয়ে, আচ্ছা একটু আইডিএলসি নিয়ে আলোচনা করে, যদিও আমি আপলোড দিয়েছি নিরিবিলি, ওইটাও দেখে নেবেন ওইখানে আইডিএলসিটা, এগুলা যেগুলো দেওয়া হয়েছে। এখন যে পরামর্শ থাকবে আপনাদের জন্য সেটা হচ্ছে যে আহ, জুন ক্লোজিং শেয়ারগুলো মোটামুটি আপলোড দিচ্ছে, আপ হচ্ছে। তো কিছু ডেলিভারি যাচ্ছে, আবার সেকেন্ড কোয়ার্টারও আছে সামনে, মাথায় রাখবেন। সেকেন্ড কোয়ার্টার পর্যন্ত একটা ইউটার্ন আসবে, একটা অবস্থান নেবে, সেটা একটা বিষয় আছে। সেকেন্ড কোয়ার্টারের পরে গিয়ে বাছাই করা কিছু স্টক হয়তো উপরের দিকে যাবে। আর আপনাদেরকে তো গত কয়েকদিন যাবতে বলে আসছি আমি, 11টা যেটা দীর্ঘমেয়াদী 11টা স্টকের দিয়েছি, সেদিকে একটু নজরে রাখবেন। আর এইখানে ধরেন এই যে আইডিএলসিটা যখনই এটা বাজার একটা ভালো ইউটার্ন আসবে, 41-42 টাকা চলে যাবে। আর এই বাজার ইউটার্ন না, এটা তো ডিসেম্বর ক্লোজিং। মাথায় রাখবেন যে ডিসেম্বর ক্লোজিং যেহেতু সামনে, ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের, বিশেষ করে শুরু করে ব্যাংক দিয়ে, তো ব্যাংকের ডিভিডেন্ডটা বেশিরভাগ সময় দেখেছি আমরা ব্যাংক সেক্টরের জানুয়ারির মাঝামাঝি থেকে ঘোষণা চলে আসে। আহ, এই মুহূর্তে বাইয়ের জন্য প্রস্তুতি আছে কয়েকটা শেয়ার, সেটা কালকেও বলেছি যে কোন কোন শেয়ারগুলো বাইয়ের জন্য প্রস্তুতি আছে। আইপিডিসি, আইসিএল, এখানে কিছু ইয়ের হিসাব দেখছি যে যদি আইসিআইসিএলটা একদম প্রপার জায়গা আছে, এখান থেকে হারানোর কিছু নাই। আইসিআইসিএলটা আপনারা ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে দেখতে পারেন। ম্যাগনা ইন্স্যুরেন্সের একটু পরে, মানে 30 টাকার ঘরে সাপ্লাই তো আছে 28 টাকা। তো এখন যাদের কাছে ম্যাগনা ইন্স্যুরেন্স আছে 30 টাকা গেলে আপনারা অবশ্যই প্রফিট টেকিং করবেন। আর নর্দার্ন ইন্স্যুরেন্সটাও মোটামুটি এটা জাং টাইপের শেয়ার, এটা যেখানে আছে একদম ড্রাই অবস্থায় আছে, এগুলো তেমন একটা পড়ার হিসাব নাই। তো ব্যাংকের মধ্যে উত্তরা ব্যাংক আগামীকালকে সেলেবল যাবে। আরও কিছু ব্যাংকের যে ইয়েগুলো আছে ওগুলো তো দিয়ে দিয়েছে, ওগুলো আপনারা একটু ফলো করে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, যমুনা ব্যাংক যেহেতু আমার এখনো আলোচনা আসে নাই বা দেখাই নাই, পূবালী ব্যাংকটা আর যমুনা ব্যাংকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আহ, যমুনা ব্যাংকের পজিশনটা দেখাই দিচ্ছি। এটা দেখেন, এই যে যমুনা ব্যাংকটা এখন ধরেন আপনার 6 অক্টোবর থেকে এই পর্যন্ত, আহ, 1 জানুয়ারি পর্যন্ত এই সময়টাতে কোনো নড়চড় নাই, কোনো নড়চড় নাই। সুতরাং এইটাও একটা উত্তরা ব্যাংকের টাইপের একটা শেয়ার, উত্তরা ব্যাংকের টাইপের একটা শেয়ার।
এটার হিসাবটা যদি দেখি লোয়েস্ট কত আর হাইয়েস্ট কত, এখন এটা একটু হিসাব মিলাইলে একটু বুঝতে পারবো। লোয়েস্টের প্রাইসটা হচ্ছে এটা, আমি যদি ধরি 15 টাকা 90 বা 16 টাকায় ধরি, আছে কত, 20 টাকা। আচ্ছা 20 টাকায় এই শেয়ারটা, ওই যে এটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যখন বাজার ক্রাশ করেছে তখন আসছে। তো ওই প্রাইসটা আমরা আমাদের একটা ক্যালকুলেশনে আসে না হিসাব মতে, কেননা ওইটা যখন পড়ছে বাজার তখন কিন্তু সবই পড়েছে। সুতরাং ওইটা কিন্তু এমন একটা হিস্ট্রি না। হিস্ট্রিটা হচ্ছে, যদি ধরি তাহলে 20 টাকার ঘরটাই হচ্ছে যমুনা ব্যাংকের হিস্ট্রি, 20 টাকা 21 টাকার ঘরে। এখন আছে কত, 21 টাকা 20 পয়সা। তো যমুনা ব্যাংক যাদের আছে তাদের জন্য আমি বলবো যে এই শেয়ারটা এমন পড়ার কিছু নাই। আবার বাড়ার জন্য যে অবস্থান, সেখানেও এমন একটা বেশি জায়গা এখন পর্যন্ত নাই। এখানে যদি এই শেয়ারটা 22 টাকা ব্রেক করে, 22 টাকা যদি ব্রেকআউট হয়, তাহলে এটার পজিশন বলতেছে যে এটা আরো উপরের দিকে যাবে। এখানে আরো যাবে। এটা এটা যে জায়গা খুব শক্ত অবস্থায় আছে, ফাইনালি হয়তো যমুনা ব্যাংকটা 24 টাকার ঘরটা আপনারা পাবেন, 24 টাকার ঘরটা, ঠিক আছে। তো এইখানে মোটামুটি যমুনা ব্যাংকের অবস্থান, যেই অবস্থান আছে, এটা ভালো অবস্থান আছে। এবং যমুনা ব্যাংক কিন্তু বাংলাদেশে খারাপ অবস্থান না, ভালো অবস্থানের একটা ব্যাংক। তো পূবালী ব্যাংকটার কথা বলি, পূবালী ব্যাংকটাও যথেষ্ট ভালো, পিইউবি, পূবালী ব্যাংকটাও যথেষ্ট ভালো ব্যাংক একটা। যমুনা ব্যাংকের হিসাবটা তাহলে বুঝে গেলেন যে এই মুহূর্তে কি অবস্থান হবে। আচ্ছা পূবালী ব্যাংকটা দেখেন, এই যে গত সোমবারের 29শে ডিসেম্বর যে ক্যান্ডেলটা করেছে, এগুলা ফেক ক্যান্ডেল, এগুলা জাস্ট উপরে একটা ট্রেড করেছে সকালবেলা, অনেক উপরে 33 টাকা কত পয়সায়, এগুলা পাবলিকরে বোকা বানানোর ট্রেড এগুলাকে বলা হয়, ঠিক আছে। তো এই ব্যাংকের যে অবস্থান এবং যেই ফান্ডামেন্টালি, পূবালী ব্যাংকের অনেকের সাথে আমার সাথে, আহ, কর্মকর্তাদের সাথে আমার সাথে ভালো পরিচয় আছে, সেই সুবাদে পূবালী ব্যাংকের হিস্ট্রি যতটুকু জানি ওদের ভালো অবস্থান আছে। তো এখন যে জায়গা আছে, এটা লোয়েস্টে ছিল মনে হয় 24 টাকার ঘরে ঘরে এটা, আহ, এর নিচে আর আসে নাই। তো সুতরাং 23 টাকা 24 টাকার ঘরে আর আছে এখন বর্তমানে 32 টাকা। তো এটার একটা গ্যাপ অলরেডি হয়ে আছে। এখন উপরের সাপ্লাইটা আমাদেরকে দেখতে হবে, পূবালী ব্যাংক কি আসলে পড়বে কি পড়বে না, বা বাজারে এফেক্ট হলে, আহ, আশা করি, আমার কাছে মনে হয় না যে ওই ভেনিজুয়েলার বিষয়টা নিয়ে এমন একটা সিরিয়াস কিছু হবে। বাংলাদেশের পর্যায়ে যেটা আমরা দেখলাম, ইউনুস আলী ভাই, আসলে রিকভার তো একটা স্টক দিয়ে হবে না। দেখেন, রিকভারির হিসাব হচ্ছে, যদি ওইখান থেকে আপনার, আহ, যেমন আপনার এটা মাঝখান দিয়ে 30 টাকা, আপনার 41 টাকা উঠছিল, 41 টাকা আপনার কিনা দাম, কিন্তু আপনার উচিত ছিল যখন এটা 28 29 টাকা গেছিল তখনই সিদ্ধান্তটা নেওয়া। তখনই সিদ্ধান্ত, আপনি আমার লাইভ দেখেন, অনেক আগের মানুষ, ইউনুস আলী ভাই, আপনার তো এই ভুল করার কথা না। তখনও আমি এই ইন্ট্রাকোর ব্যাপারে আলোচনা করেছি, কিন্তু আপনি তখন বলেন নাই কিছু। হয়তো ভাবছেন যে 30 টাকা গেছে, এটা হয়তো বা 40 টাকা, না ভাই। ওই টাইমেও আমি বলেছি যে ইন্ট্রাকোটা 30 টাকার দিকে সাপ্লাই জোন আছে, 30 31 টাকার দিকে সাপ্লাই জোন আছে। সুতরাং ওই সময় যদি আপনি আপনার বিবেক খাটিয়ে যদি এক্সিট নিতেন, তাহলে কিন্তু আপনার এই যে এখন যে গ্যাপটা 10টা টাকা, আপনার ওইখানে আপনার স্টপ লস নেওয়াটা উচিত ছিল। আর ওই সময় যদি স্টপ লস নিতেন, আর তখন প্যানিনসুলা ছিল 10 11 টাকা 12 টাকার ঘরে, তখন যদি প্যানিনসুলা, আমি বারবার রিকোয়ারমেন্ট করেছিলাম বা দেখাইছিলাম, ভালো পজিশন বলছিলাম, তখন যদি আপনি সেই কাজটা করতেন যে আপনার ইন্ট্রাকো 28 29 টাকা বিক্রি করে যদি প্যানিনসুলা কিনতেন, আজকে শুধু লস রিকভারি না, আপনার লস রিকভারির চেয়েও আরও বেশি প্রফিটে থাকতেন। কেননা 11 12 টাকা শেয়ারের যে ভলিউমটা পাইতেন, সেই ভলিউমে আপনার ওই 41 টাকা পর্যন্ত, আপনার ইন্ট্রাকো যাওয়া পর্যন্ত আপনার কিন্তু এই প্যানিনসুলাতে যে 10 টাকা 11 টাকা বা 8 9 টাকা 10 টাকা গ্যাপ হয়েছে, এই গ্যাপটাতে তো আপনি রিকভারি করেও লাভ করতে পারতেন। তো রিকভারি করার যখন আপনি দেখছেন যে আপনার শেয়ারটা মোটামুটি, ক্যালকুলেশন করতেন যে আমার শেয়ারটা, ইন্ট্রাকোটা 18 19 টাকা থেকে 28 টাকা 29 টাকা গেল, আমার তো এখন আর বসে থাকার মানে উচিত হবে না, এখান থেকে স্টপ লস নিয়ে আমি অন্যদিকে যাব। এখন আপনি আশা করতেছেন যে 41 টাকা যাবে, অথচ বাজার বলতেছে যে 30 টাকার উপরে যাবে না। তো এই যে আপনার যে ভুল সিদ্ধান্ত বা আপনার যে নির্বুদ্ধিতা, এটার জন্য আপনি এখন সাফারার।
এইটার জন্য আপনি সাফারার। আপনি অ্যাভারেজও করতে পারেন না 18 ঘরে যে 30 টাকার মধ্যে আনতে পারলে তখন হয়তো বা আপনি উইদাউট লসে বের হইতে পারতেন। আবার যখন 28 29 টাকা বা 30 টাকা যখন হিট করলো, তখনও যদি আপনি সেলটা দিয়ে বের হয়ে আসতেন, স্টপ লসেরও তো একটা বিষয় আছে, হিসাব আছে। তো এখন যে বাজার, যে পরিস্থিতি, যে এখানে ভাই একটা জিনিস কি বলি আপনাদেরকে, স্টপ লসের বিষয় বলেন আর বাজারের লস রিকভারি করেন, এগুলা বহু টাফ ব্যাপার। একটা ভুলের কারণে তো অনেক কিছু লোকসান হয়ে যায়। দেখা গেছে আপনি লস রিকভারির জন্য আরেকটা স্টকে ঢুকলেন, সেখানে আরো ধরা খাইলেন, তখন কিন্তু আপনি আরো বিপদে পড়ে যান। সুতরাং একটা সিস্টেমের ভিতরে আপনাকে লস স্টপ লস দিতে হয় এবং লস রিকভারির জন্য সেরকম সিলেকশন আইটেম। আমি ইউনুস ভাই সহ যারা আছেন, আমি যেই কয়টা স্টক আপনাদেরকে আমি সামনে নিয়ে আসছি, আপনারা যদি একটু বুদ্ধিমত্তার সাথে যদি এই কাজগুলা, সবাই তো মানে ভরসা করতে পারতেছেন না আসলে। লস সবচেয়ে বড় সমস্যা যেটা, লস দিতে আপনারা মানে বুক কাঁপে আপনাদেরকে সেল দিতে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আমার ক্ষেত্রেও হয়। কিন্তু আমি যখন আমার জায়গা থেকে স্ট্রং জায়গায় ঢুকি, তখন আটানা 1 টাকা 2 টাকা কমলেও আমার কাছে ভয় লাগে না। কেননা আমি নিশ্চিত জানি যে এই শেয়ারটা আবার ইউটার্ন আসলে আমার এই লসটা উঠে যাবে। যেমন কেডিএস আমি 39 করে কিনে 47-এ বিক্রি করছি, আবার 48, 47, 90 থেকে 49 পর্যন্ত কেনার পরে প্রফিট, যে ম্যাচিউর ডেটে প্রফিট থাকা সত্ত্বেও একটা দিনের কারণে বাজারটা যখন ডাউন চলে আসছে, আমি আর সেলও দেই নাই, যে না আমারটা এটা আহ, আমি 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 সেল করব না, যত নামে নামক সমস্যা নাই আমার। আবার পলিসিগতভাবে আমি এটাকে আবার রিকভারি করে ফেলতে পারবো। আল্লাহর রহমতে আমার কেডিএস থেকে আমি প্রফিট নিয়েও অনেক অনেক ইয়ে থেকে বের হয়েছি। আবার কিছু কিছু শেয়ার আছে, এগুলাও আরেকটা টান দিলে আমার প্রফিটে চলে যাবে। সুতরাং আমার কাশিটা অনেক আগে হয়েছিল, ওই যে এই লাইভের গরম ঠান্ডার কারণে, তো এখন কমে গেছে, এখন আগের মতন ওই রকম কাশি নাই, এটা নর্মাল কাশি, এটা কোনো ব্যাপার না। তো এখন যে জিনিসটা বলতেছি যে স্টপ লসেরও একটা সিস্টেম আছে। স্টপ লস এবং প্রাইস অ্যাভারেজ, স্টপ লস, এগুলার একটা সিস্টেম আছে। এগুলার সিস্টেমটাও আপনাদেরকে আমি শিখাইছি, বুঝাইছি। তো তখন যারা এই যে একদম পিক আওয়ারে যখন যার যা শেয়ার কিনা দামের কাছাকাছি বা অল্প আহ, আহ, অল্প লাভ লসের মধ্যে ছিলেন বা লসের মধ্যে ছিলেন, তখন স্টপ লস নিয়ে আমার যে স্টকগুলো আপনাদেরকে সামনে আনছি, ওই শেয়ারগুলোতে যদি তখন আপনারা ঢুকতেন, আজকে সবারই লস রিকভারি হইতো। চিন্তা করে দেখেন, আপনার পেনিনসুলা বলেন, ইসলামী ফাইন্যান্স বলেন, এসপিসিএল যখন 36-এ আসছে, তখনও আপনাদের আলোচনা আছে যে এসপিসিএল এগুলো আবার 50-52 টাকা, মানে উইদিন শর্ট টাইমের ভিতরে চলে যাবে। 56 পর্যন্ত গেছে এসপিসিএল। তারপরে আপনার তাল্লু স্পিনিং 5 টাকার ঘরে বারবার বারবার বলে আসছিলাম, 5 টাকার ঘরে অনেকে কিনছেন, অনেকে প্রফিট করছেন, অনেকে এখনো ধরে আছেন। তো এইগুলো হচ্ছে লস রিকভারির মতন স্টক। এখন ইনভেস্টমেন্ট তখনই আপনারা বেশিরভাগ করেন যখন আমি বলি, তখন আপনারা কেউ ইনভেস্টমেন্টে যান না, কিনেন না। চিন্তা ভাবনা করতে করতে যখন 20-30% বেড়ে যায়, তখন আপনাদের হুঁশ হয় যে না, এই রাসেল ভাই এই কথা বলছে, এটা তো এখন বাড়া শুরু করছে। ওই যে সময়ের এক এক ফোর, অসময়ের 10 ফোর, সেই জিনিসটা এরকম অবস্থানে আছে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে ইন্ট্রাকোটা যে জায়গা আছে, এখানে লস দিলে আপনার অনেক বড় একটা লস হয়ে যায়। আর এমন একটা অবস্থানে আছে ইন্ট্রাকোটা, এখান থেকে নামারও তেমন একটা জায়গা না। তো সুতরাং এখানে আপনাকে ইউনুস ভাই, আমি যেটা বলবো যে এই জায়গায় আপনি স্টপ লস না দেওয়াটাই উত্তম। যদি বাজারটা সাপোর্ট পেয়ে যায়, অন্তত পক্ষে আপনি এই যে 22-23 টাকার ঘরে গেলে 3 টাকা গ্যাপ হলেও তো একটা ভালো। যদি আপনার কোয়ান্টিটি বেশি হয়, কোয়ান্টিটি বেশি আর কম পার্সেন্টেজ হিসাবে একই হিসাব, যদি আপনি 23 টাকার ঘরে বেচেন, তাহলে এখানে আপনার 3 টাকার একটা রিকভারি হচ্ছে। তখন হয়তো বা যদি কোনো ওই রকম স্টক আপনার চয়েসে আসে বা মনোভূত হয় যে এখানে রিকভারির মতন অবস্থান আছে, এরকম আসবে। একটা বাজার যখন আছে, বাজারে উত্থান হবে, পতন হবে, ভালো শেয়ার, খারাপ শেয়ার, এমন একটা সময় আসবে যে আপনি হয়তো এটা বিক্রি করছেন, ওই টাইমে আরো একটা শেয়ার পজিশন নিয়ে আসছে, তখন হয়তো বা আপনি এটা সিদ্ধান্ত নিতে পারেন। আগে আপনাকে লস রিকভারির স্টক বাছাই করতে হবে।
লস রিকভারির স্টক বাছাই করতে হবে। এখন আরেকটা হিসাবেও আমি আপনাদেরকে একটু সামনে তুলে ধরি। ইউনুস ভাইও শুনেন কথাটা, যেহেতু আপনার এই ইয়েতে আছে ওটা। এখন আমার কাছে যেটা মনে হয় সেফ জায়গার একটা স্টক বলি আমি, আমার কাছে মনে হচ্ছে, এবং ইন্দো বাংলা ফার্মার যেই হিসাবটা আমি তাদের এজিএম এর আলোচনাগুলো শুনলাম, আমাকে বরিশালের এক ভাইয়ে ভিডিওগুলো দিয়েছে। তো সেখানে যে জিনিসটা আলোচনায় উঠে আসছে, যে আইবিপিটার যে পজিশন আছে আমার যেটা মনে হচ্ছে, যদিও আমার কাছে নাই শেয়ারটা, কিন্তু ভালো যেটা আমার কাছে মনে হয়েছে, দেখেন আইবিপিটা যদি আপনি ধৈর্য সহ্য থাকে, ধৈর্য রাখার মতন অবস্থান থাকে, বটম সাইডের মধ্যে আমার নজরে পড়ার মতন একটা শেয়ারে আছে, যেটা আপনাকে ইন ফিউচারে অন্তত 50 to 80% লস রিকভারির মতন একটা শেয়ার। এটা আমার এখন পর্যন্ত এই পর্যন্ত বর্তমান যে অবস্থান মার্কেটে আছে সেই বিচার বিশ্লেষণে বলে আইবিপিটা আপনারা যদি যাদের স্টপ মানে রিকভারির জন্য চাচ্ছেন, আহ, এইখানে আপনি যদি একটা ইনভেস্ট করেন, কারণ এটা পড়লে হারানোর কিছু না, এটা সর্বোচ্চ আসলে 11 টাকা পর্যন্ত আসে, 11, 20, 30 পয়সা আসে। এইখানে আপনারা একটা যদি চিন্তা ভাবনা করেন, ফ্যাক্ট ডিলটা আপাতত উঠার কোনো লক্ষণ নাই, এটা খুব মানে কি কব, জাউরা মার্কা শেয়ার। ফ্যাক্ট ডিলটা একটা জাউরা মার্কা শেয়ার, এটা আমার পছন্দ না, এটা আমি বারবারও বলছি। তো আমি আমিন ডাক্তার আমিন ভাই আপনিও শুনেন, ইউনুস ভাই শুনেন, যাদের যদি কোনো স্টকের যদি ধরেন সামান্য কিছু উপরে ধরা আছেন, বা এই জাতীয় শেয়ার একটা বড় ধরনের রিকভারির জন্য, অনেকগুলো শেয়ারের কথাই এর আগেও আলোচনা করেছিলাম, সেগুলোতে যারা ঢুকছেন তারা বেশ ভালো রিকভারি করছেন। এখন এই শেয়ারটা আমার কাছে মনে হচ্ছে, এবং বিচার বিশ্লেষণে যেটা দেখছি, আব্দুল সামাদ ভাই ওয়ালাইকুম সালাম, তো বিচার বিশ্লেষণে যেটা দেখছি সেই জিনিসটা দেখছি যে আইবিপিটা কেউ যদি এখানে কিনে আহ, ধৈর্য সহকারে অন্তত আহ, 2 থেকে 6 মাসও রাখতে পারেন, এটাতে একটা রিকভারির জায়গা আমি দেখছি আইবিপিটা। এটা আমার বিচার বিশ্লেষণে বলে আইবিপিটা এই জায়গা থাকার প্রাইস না। কি কি কারণে পড়ে আছিল সেটা আপনাদেরকে বলেছি। এখন আপনাদের কতটুকু চিন্তা ভাবনা ধৈর্য শক্তি আছে সেটা আপনারা বিবেচনা করেই কাজটা করবেন। তাল্লু 5 টাকা ঘরে বলেছি, যারা কিনছেন অনেকে প্রফিট নিছেন, আবার অনেকে এন্ট্রি দিচ্ছেন, এগুলো এখন আপ অ্যান্ড ডাউনের ভিতরে চলবে। ওয়ালাইকুম আসসালাম শকত আবদুল্লাহ ভাই। তো আইবিপি নিয়েও আমার এখনো ভালো অবস্থান, বিশেষ করে এজিএম এর যে বক্তব্যগুলো শুনেছি, এবং তাদের যে নতুন নতুন দেশে তাদের চুক্তি হচ্ছে, এবং এগুলা ভাই ব্যবসা বাণিজ্য ধারায় চলবে, রাষ্ট্রের যুদ্ধ এগুলো একরকম চলবে, ওই আহ, আহ, দলাদলি চলবে, গলাগলি চলবে, সবই চলবে। এর ভিতরে আপনাকে ব্যবসা করতে হবে। সুতরাং ওই কোন দেশে পাত দিল, কোন দেশে হাগু করে দিল, এগুলো আমাদের চিন্তা ভাবনা না করে, বাজার যদি আমরা একটা গঠনমূলক জায়গায় আমরা ইনভেস্ট করি, তাহলে কিন্তু আমাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আমাদেরকে অবশ্যই বাজারকে বুঝতে হবে, আমাদের অন্তত আহ, বাজারের পজিশন বুঝতে হবে। সেই জায়গায় যদি আমরা থাকি, এই যে ধরেন এত ঝড় ঝামেলা বাজারের ইন্ডেক্স, যখন আল্লাহ রহমতে বাজারের ইন্ডেক্স যখন এই কততে নামছিল, এই দেখেন বাজারের ইন্ডেক্স যখন এই 4,600 বা 4,595 পঁচানব্বইতে নামছে যখন, তখনও প্রফিট করছি। 5,600 পর্যন্ত উঠলো, তখনও প্রফিট করছি। বাজার আবার নামছে, তখনও প্রফিট করছি। বিশেষ করে আমার আমার সাথে যারা পার্টনারে বিজনেসে আছেন, তারা তো বেশ ভালো করে জানেন যে বাজার, তারা কিন্তু একদম নির্দ্বিধায় নাকটায় না ঘুমায়, কোনো টেনশন নাই, কিছু নাই, যে বাজার পড়ুক আর বাজার উঠুক, যেইখানে হোক, অন্তত একজন গাইডলাইনের সাথে যেহেতু আছে, একজন আহ, 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 বাজার বিশ্লেষক বা যাই বলেন, যে একটা মানে একটা ভালো একটা প্ল্যাটফর্মে যেহেতু ওনাদের ইনভেস্টমেন্টগুলো আছে, ওনাদের কোনো টেনশন নাই। তো আলহামদুলিল্লাহ বাজার পড়ছে,
পেনিনসুলা থেকে প্রফিট করেছি, এসপিসিএল থেকে প্রফিট করেছি, আফতাব থেকে প্রফিট করেছি, আইপিডিসি থেকে প্রফিট করেছি, কতগুলা স্টক থেকে প্রফিট করছি এই পড়ন্ত বাজারে। এই পড়ন্ত বাজারে এই 5,600 থেকে এই 4,000 কততে আসলো, 600 আসলো, 1,000 পয়েন্ট পড়ছে। এর ভিতরে সুন্দর সুন্দর করে প্রফিট করেছি। কতগুলা ইসলামী ফাইন্যান্স বলেন, তাল্লু বলেন, কত শেয়ার থেকে প্রফিটের গেছে। তো বাজার পড়ছে দেখে কি হয়েছে? আপনাকে যে জিনিসটা আগে বুঝতে হবে যে আপনি কোথায় বিনিয়োগ করবেন। বাজার ইন্ডেক্সের সাথে যেন মানে কোনো সম্পর্ক না থাকে। ইন্ডেক্স পড়বে, ইন্ডেক্স উঠবে, ম্যানুপুলেটেড জায়গায় আপনারা যাবেন, তখনই আপনারা বিপদগামী হবেন। তো সুতরাং আহ, ওই এগুলা যারা আমরা এখানে অনেক ভাই বোনেরা আছেন যারা বিশেষ করে মার্কেট বুঝেন, তারা কিন্তু এইটাতে ইন্ডেক্সের সাথে তেমন একটা চিন্তা ভাবনা করে না। যেমন আমার পিকনিকে আসছেন যে আমার পিকনিকে আসছেন যে রাজশাহীর যে আপা, উনি সাবিনা ইয়াসমিন আপা, অনেক পুরনো ব্যবসায়ী, অনেক সেই 8-9 সাল থেকে আছেন। তো উনি আহ, ওনার কাছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স ছিল। ধাপে 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 উনি কিছুটা বুঝেন, উনি ভালো হিসাব বুঝেন, হিসাব কিতাব বুঝেন। তো ওইখান থেকে আল্লাহর রহমতে উনিও ভালো করতেছেন, আমার সাথে মাঝে মধ্যে আলোচনা করেন, পরামর্শ নেন। তো বাজার বুঝলে তো ভাই ইন্ডেক্সের সাথে আহ, মানে এত চিন্তা ভাবনারও কিছু নাই। জুয়েলার সাথে যেটা হয়েছে সেটা হইতে পারে। এখন তো এখন যেটা হইতে পারে, বাজার একটা চাপ দিতেও পারে, নাও দিতে পারে। আর না দেওয়ার সম্ভাবনাই বেশি, কেননা এই জায়গাটাতে যে জায়গায় স্ট্রং জায়গা আছে আমাদের দেশের পরিস্থিতি পজিশন অনুযায়ী, আহ, এইখানে একটা ইনভলভমেন্ট, বিশাল একটা ইনভলভমেন্ট এক। দ্বিতীয়ত ডিসেম্বর ক্লোজিং, যেহেতু যেহেতু ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড আসবে, আপনাদেরকে ডিভিডেন্ডের বিষয়টাও ক্লিয়ার করে বলেছি। যখনই ডিভিডেন্ড আসে, যে যে স্টকগুলার কিছু কিছু স্টক ফান্ডামেন্টাল স্টকগুলা ওই ডিভিডেন্ড কেন্দ্রিক টাইমটাতে বাড়তে বাধ্য হয়। যেমন জুন ক্লোজিং এর সময় আপনাদেরকে বলছি এনবয় টেক্সটাইল, হাইওয়াইল টেক্সটাইল, তারপরে ইএইচএল, এই শেয়ারগুলো যখন বাড়াইছে, ডিভিডেন্ড ঘোষণা শেষ, ওদের কাহিনীও শেষ, খেলাও শেষ, পড়তেছে। এই যে সিমটেক্স বলেন, ডোমিনেন্স বলেন, এগুলো একটা পর্যায়ে গেছে, এগুলা তেমন আর মুভমেন্টে আসবে না, এগুলার আর তেমন আপনারা এখানে গেইন পাবেন না। এটা হয়তো সমস্যা। যেমন সিমটেক্সটা সর্বোচ্চ 23 টাকা বা 24 টাকা পর্যন্ত যাবে, এতটুকুই যাবে, ঠিক আছে। জুন ক্লোজিং থেকে আস্তে 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 এখন ডাইভার্ট করেন। তবে হ্যাঁ, জুন ক্লোজিং এর কিছু কিছু স্টকের কথা যেগুলো বলেছি দীর্ঘমেয়াদী, আফতাব, সরি আপনার পেনিনসুলা, ইসলামী ফাইন্যান্স, সরি ইসলামী ফাইন্যান্স তো ডিসেম্বর ক্লোজিং, তাল্লু স্পিনিং, তারপর অলটেক্সটাও আপনারা দেখতে পারেন। অলটেক্সটাও একটা যে জায়গায় আছে, একটা ভালো ভালো অবস্থানে আছে, ঠিক আছে। তো এগুলা এগুলা কিন্তু কোনো সমস্যা হবে না। তো পিডিএল এর অবস্থা খারাপ, ইকরাম হাসান ভাই। পিডিএল তো এটার একটা সময় পিডিএল আর ইটিএল কম্পিটিশন করে আপ এন্ড ডাউন হইতো। তো তো পিডিএল ইটিএলটা অনেক ভালো ইয়ে হইতো। আহ, এখন আর পিডিএল এর অবস্থান খুবই খারাপ, করুণ অবস্থায়। তো এইখানে এটা কিছু বলা যায় না। এখন আছে ধরেন ভালো স্টক, যদি আপনারা যদি একটু পেনিনসুলা টাইপের চিন্তা ভাবনা করতে পারেন, আইপিডি, আইবিপিটা, ইন্দো বাংলা ফার্মাটা, এটা বাজার পড়লেও এমন একটা পড়বে না, সর্বোচ্চ 11 টাকা আছে, 11 টাকা 60, 70, 80 পয়সা। এই এইটার ভিতরে আপনারা যদি একটু ধৈর্য সহকারে রাখতে পারেন, 18-19 টাকা পর্যন্ত যাবে আই ইন্দো বাংলাটা। এইটা আপনারা যদি কেউ লস রিকভারি বা স্টপ লস নিয়ে ঢুকতে চান, ঢুকতে পারেন। আহ, আর একটা বিষয় হচ্ছে ইন্টাকো এগুলা আপাতত, যেহেতু ওই টাইমে একটা রানের মধ্যে 28-29 টাকা পর্যন্ত গেছে, এই দিকে এখন আর বেশি একটা যাওয়ার সম্ভাবনা নাই। তো অনেকে যে বলেন আমার সাথে বিজনেস করতে চান, কিন্তু প্রবলেম হচ্ছে অনেকে যোগাযোগ করেন কিন্তু রিকোয়ারমেন্ট ফুলফিল না করতে পারলে তো নেওয়া সম্ভব না। যারা ফুলফিল করতে পারেন তারা আসতে পারেন, এবং আসছেনও। এই যে যেমন আগামী এই সপ্তাহে অন্তত 3-4 জন আসছেন। ওনাদের গত সপ্তাহে কোর্ট
অ্যাকাউন্ট ওপেনিং করে গেছে। আবার অনেকে আছে অ্যাকাউন্ট করার জন্য আসবেন হয়তো রবি সোমবারের দিকে। তো আমার রিকোয়ারমেন্ট যখন পার্সোনালি আলাপ করি অনেকেই যেসব কথা বলেন ওইটাতে সম্ভব হয় না যে আপনি আপনার জায়গা থেকে ব্যবসা করবেন আমি এখান থেকে ডিরেকশন দেবো না, এটা তো সম্ভব না। কেননা আমার নিজের হাতে বাই সেল করা একটা হিসাব আর ওভার ফোনে করা এটা সো টাফ। আর আমার যেখানে আমার এই 30-32 জন ভাই আছেন ওনাদেরকে ওনাদের পোর্টফোলিও সকাল থেকে ইয়ে পর্যন্ত এই বাই সেলের মধ্যে আমার টাইমিং নাই যে ফোন করে কাউকে বলবো যে এটা কিনেন ওইটা বেচেন, এটা আমার সম্ভবই না, এটা আমি করিও না করবো না। আর করতে গেলে দেখছি যে ক্ষতি হয়, লাভের চেয়ে আরো মানে বিপদ সমস্যা সম্মুখীন হয়ে যায়। এখানে আমি কোনটা কিনবো কোনটা বেচবো কোনটা অ্যাভারেজ করবো কোনটা আহ, কেনা দামে আল্লাহর রহমতে এই পর্যন্ত আমার মানে রেকর্ড নাই যে স্টপ লস বা লসে সেল করার রেকর্ড নাই সে 15 সাল থেকেই। আহ, সময় সময়ের সাথে সাথে আমি এটা প্রফিট নিয়েই আলহামদুলিল্লাহ বের হইতে পারি। আমার রু- পুঁজি অল্প, রুজি অল্প, আমি সবসময় খুশি থাকি। ওই যে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, এটা এই ধারাবাহিকতা আমার সেই আগে থেকে চলে আসছে। সুতরাং রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করতে পারেন তাহলে হয়তো বা আসতে পারেন বা আমার সাথে বিজনেস করতে পারেন, সেটা আলাদা হিসাব। এবং ইনশাল্লাহ আমার আরো বড় ধরনের প্ল্যান আছে এই বাজারকে একটা জায়গায় পৌঁছানো, আপনাদেরকে নিয়েই আপনাদের সাথে নিয়ে আপনাদেরকে শিক্ষার জায়গা নিয়েই বাজারকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া। সেই সাথে সাথে আমারও প্ল্যানিং আছে এই বাজারকে একটা আহ, বড় আকারে একটা সুন্দরভাবে সাপোর্ট ক্রিয়েট করার মতন পজিশন আমি নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। রাইট, আমিন ভাইয়ের সাথে আমিও খুব একমত। এবার গত এর আগের বার যখন বাজার এই যে 4,600 পর্যন্ত আসছিল, যখন 4,627 পর্যন্ত আসছিল, সেখানে বলছি বাজার ইউটার্ন আসবে। এবং আপনাদেরকে যখন সতর্ক করেছি যে এই যে 5,070-এর ঘরে, মনে আছে আমিন ভাই, আলমগীর ভাই, আক্তার ভাই যারাই আছেন, আপনারা তো রেগুলার যারা আছেন টিপু ভাই সহ, তো তখন বারবার সতর্ক করেছে যে 5,070-এ গেলে আহ, এটা ব্রেকআউট না করা পর্যন্ত আপনারা এর আগে কোনো কিছু চিন্তা করবেন না। তো তো সুতরাং এখানে আহ, ঠিকই ওই জায়গায় হিট করে আবার নিচে আসছে, আবার একবার বাউন্স ব্যাক করছে আবার। তবে এই যে লাস্ট মোমেন্টে যেটা বাউন্স ব্যাক করেছে 21শে ডিসেম্বর, 21শে ডিসেম্বরের বাউন্স ব্যাকটা খুব চমৎকার, খুব চমৎকার হয়েছে। সেইখান থেকে এখন একটা কংক্রিট জায়গা বোঝা যাচ্ছে যে, কেননা এটা কামাল এবং পারভেজ আমরা সহ একসাথে প্রিভিয়াস হিস্ট্রিটা আলোচনা করে পর্যালোচনা করে বলেছি যে না এইবার একটা সমূহ সম্ভাবনা রয়েছে বাজারের উপরের দিকে যাওয়ার, সেই লক্ষ্যে আগাচ্ছে। এখন বাজারে যেহেতু একটা ইনভলভমেন্ট হয়ে গেছে, এখানে মাত্র তারা ইউটার্নে আসছে, তো সেহেতু এটা কিন্তু ইনশাল্লাহ উপরের দিকে যাবে। আচ্ছা, এই অ্যাপেক্স ফুড মাহবুব রহমান ভাই, আপনার অ্যাপেক্স ফুড কিনছেন আপনার 178 টাকার ঘরে, এখন আপনার প্রফিট আছে। এখন প্রফিট যেহেতু আছে, সিদ্ধান্তটা আপনি নিবেন, আপনি লাভটা নিবেন নাকি আবার সেই লসের দিকে যে গেলে। আহ, ভাই লাভ থাকলে জিজ্ঞাসা করার কিছু নাই। কালকে যেটা দেখলাম যে অ্যাপেক্স ফুডের হায়ার হাই প্রাইস, তো যেহেতু হায়ার হাই প্রাইস সেইখানে আপনাকে চিন্তা, আমি ফিবোনাচি ধরে টেনে দেখাইছি, ফিবোনাচি ধরে টেনে দেখাইছি। এটা 215 টাকা শো করতেছে, কিন্তু অ্যাপেক্স ফুডের যে ভলিউম প্লাস যে অবস্থান সেটা বলতেছে যে আগামীকালকে এটা উপরে ট্রেড করে ছেড়ে দেবে। অবশ্যই অবশ্যই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি আসলে রাখবেন কি। এই দেখেন অ্যাপেক্স ফুডটা দেখান। ও সরি সরি, এফএক্স ফুড, ফুড না ফুড, আপনার কোনটা আছে আমি তো বুঝতেছি না। ও অ্যাপেক্স ফুড, ঠিক আছে, অ্যাপেক্স ফুডটা ডাউন ট্রেন্ডে আছে ভাই। অ্যাপেক্স ফুড, আমি ভাবছি অ্যাপেক্স ফুডের কথা বলছেন। আপনাকে আমি একটা জিনিস বলি, মাহবুব রহমান ভাই একটু শুনেন মনোযোগ সহকারে। আপনি অ্যাপেক্স ফুড মানে চামড়ার, যেটা চামড়া অ্যাপেক্স চামড়া, কারণ ফুড দুইটা আছে, আবার স্পিনিংও আছে। অ্যাপেক্স ফুডটা কিন্তু আসলে যেটা আছে এটার বিষয়ে বলি আপনার।
আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি, অ্যাপেক্স ফুড। ঠিক আছে। আচ্ছা, অ্যাপেক্স ফুডের কথা আমি বলি। আমার এই অ্যাপেক্সের যে ট্যানারি যেখানে আছে, এটা হচ্ছে এই যে আমার আমি ট্যানারি মোড়ে থাকি। আমার থেকে অল্প কিছু দূরে এটার ফ্যাক্টরি। একদম নিশ্চিন্তে শিওর থাকেন, অ্যাপেক্স ফুডের ওদের ফ্যাক্টরি টোটালি বন্ধ। ওদের যে অর্ডারগুলা বা শোরুমের যে জুতারগুলা বানায়, এগুলা লোকাল ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে বানায়। ওদের ঠিক মতন কোম্পানির মানে ওয়ার্কারদের স্যালারিও দিতে পারতেছে না, এটা একদম প্রপার নিউজ। সো আপনি অ্যাপেক্স ফুডে এই মুহূর্তে, এবং হিস্টোগ্রামের বার দেখেন, এটা কিন্তু ভালো পজিশনে নাই। এবং দেখেন কি কি বড় ফল্ট করে যে নিচে নামছে, এখান থেকে সহজে উঠার মতন অবস্থান নাই। ঠিক আছে, এটা ওঠার মতন অবস্থান নাই। তার ভিতরগতন ফ্যাক্টরির অবস্থা, তারা অন্যান্য ফ্যাক্টরি থেকে, ছোটখাটো ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসে। তো এখান থেকে আপনি উচিত হবে এখন ডিসেম্বর বা ওই যে বুঝে শুনে, যেমন আপনি এটা এটা থেকে যদি আইবিপিতেও কনভার্ট করে রাখেন, তাহলে কিন্তু আপনার একটা সময় এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন আইবিপি থেকে। ঠিক আছে, আইবিপি বাজার পড়লেও এমন একটা পড়বে না, 10-20 পয়সা 50 পয়সা, এইটুকুর ভিতরে থাকবে। কিন্তু ফিউচারে কিন্তু এই আইবিপিটা, ইন্দু বাংলা ফার্মা, অনেক ভালো হবে। আচ্ছা। তো প্যানিনসুলাটা আর বলতেছেন কিনা, ঠিক হবে কিনা দেখেন। প্যানিনসুলা অলরেডি একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, এবং 20 টাকা যেটা টাচ করছে এখান থেকে আবার একটু বেশি একটা না, অল্প একটু নিচে আসছে ক্লোজিং, উপরের শ্যাডোটা বেশি, ওইটা ফ্যাক্টর না। এই শেয়ারটা যদি অলরেডি সবকিছু ব্রেকআউট করে উপরের দিকে গেছে, 1880, 1750 থেকে, হ্যাঁ এইখানে নিলেও আপনি এখান থেকে প্রফিট পাবেন, এটুকু আমি আমার কাছে মনে হচ্ছে যে এখানে পাবেন। এটা 16-17, কালকে কি ছেড়ে দেবো। এটা পেনিনসুলা লং ইনভেস্টের জন্য অনেক ভালো হবে, যদি কেউ ধরে রাখতে চান লং ইনভেস্টের। আর যদি না বলেন যে বাইসেল করবেন, আমার কাছে যেটা মনে হচ্ছে পেনিনসুলা এখান থেকে আপাতত নামবে না, এটা সামনের দিকে যাবে। তো এইখানে এইখানে আপনি কিনলে লস হবে না। এইটা আপনাদেরকে বলছি যে এই রানে সবকিছু ওভারটেক করে ফেলছে। তো এখন তার যাত্রাটা হবে আহ, এই 23 টাকা 24 টাকার ঘরের দিকে যাত্রা হবে। তো 23-24 টাকার দিকে পেনিনসুলা যাবে। এখনো পর্যন্ত কেনার মতন অবস্থান আছে পেনিনসুলা, এটা নিয়ে সমস্যা হবে না। ঠিক আছে, পেনিনসুলাতে আপনারা দেখতে পারেন, আহ, এটাও আপনাদের সমস্যা হবে না। আচ্ছা, ইসলামী ব্যাংকের কথা বলছেন। ইসলামী ব্যাংকটা ফ্লোর প্রাইসের কারণে এটা এটা কিন্তু 32-এর নিচে যেতে পারছে না। ঠিক আছে, ইসলামী ব্যাংকটা ইসলামী ব্যাংকটা যদি উঠে, উঠবে যেহেতু এখন ক্লোজিং চলে আসছে। আপনার সর্বোচ্চ 36 টাকা 50-60 পয়সা পর্যন্ত ইসলামী ব্যাংক আপাতত যাবে, এটা এটা পর্যন্ত যাবে। এর উপরে সম্ভাবনা কম ইসলামী ব্যাংকের। কেন কম এটাও বলি। ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এই তিনটা ব্যাংক কিন্তু জুনে জুন বাজার যখন জুন মাসে ইউটার্ন আসছিল, তখন কিন্তু এই এই ব্যাংকগুলোই বাজারকে লিড দিয়েছিল। সুতরাং এই ব্যাংক এবার যে লিড দেবে এমন কোনো কথা নাই। তো আহ, আহ, এটাও করতে পারেন, ইন্ট্রাকো ছেড়ে দিয়ে ছেড়ে আইবিপি নিব নাকি আইসিএসএল। আচ্ছা, রানিং এর মধ্যে যদি নিতে চান, রানিং এর মধ্যে যদি শর্ট টাইমের ভিতরে নিতে চান, তাহলে আমার কাছে, আমি কয়েকটা শেয়ারের কথা বলি, মিলিয়ে মিলিয়ে যদি নিতে পারেন। সেটার কথা যদি বলি, কয়েকটা শেয়ারের মধ্যে এক নম্বরে আছে ধরেন, যেহেতু এখন ব্যাংক ফাইন্যান্সের হিসাব কিতাব আছে, আইসিআইসিএলটা চয়েস করতে পারেন ইউনুস ভাই। আরেকটা শেয়ার যদি হিসাবে আনি, কোনটা আনতে পারি, যেমন আইসিআইসিএলটা নিতে পারেন, এটা একটা ভালো গ্যাপ আসতে পারে। আসতে পারে না, আসবে। ইসলামী ফাইন্যান্স এই যেহেতু ইয়ে আছে, ইসলামী ফাইন্যান্স তো অলরেডি একটা গ্যাপ হয়ে গেছে, এই মুহূর্তে আর রিকমেন্ড করবো না। কারণ না, কারণ কি না, 9 টাকা 90 পয়সা আছে, এটা 10 টাকা 11 টাকার দিকে সাপ্লাই। তো এখানে 10 থেকে 11, 1 টাকা গ্যাপ আসবে, এটাতে একটা বিষয় আমার হিসাবে আসে না। আরেকটা আছে ধরেন
আগামীকালকে ট্রেডের পরে হয়তো বা একটা সিগন্যাল আসবে, এটা আছে। আর আরেকটা আছে, আরডি ফুডটাও আপনারা দেখতে পারেন, আরডি ফুডটাও বেশ ভালো পজিশনে আছে, একটা গ্যাপ অলরেডি হয়ে আবারও সুন্দর জায়গায় চলে আসছে। আরডি ফুডটাও একটা গ্যাপ, হয়তো 3-4 টাকার একটা গ্যাপ আসবে। ইসলামী ফাইন্যান্সের আইসিআইসিএল এর একটা ভালো গ্যাপ আসবে, মিনিমাম প্রথম ধাক্কা 28 টাকার ঘরটা আছে, এরপরে ফাইনালি ডিভিডেন্ড পর্যন্ত হয়তো বা 31-32 টাকাও যেতে পারে, এটা যেতে পারে। তো 28 টাকার, 27-28 টাকায় ধরেন না, তো 22 টাকা থেকে যদি 27 টাকা পর্যন্ত যদি আপনি ক্যালকুলেশন করেন, তাহলেও একটা ভালো প্রফিটের জায়গাটা আছে আপনার। তো আইসিআইসিএলটা একটু দেখতে পারেন, এটা দেখতে পারেন, এটা বেশ এখনো বটম সাইডে আছে। আপনাদেরকে দেখাই দেই। আইসিআইসিএল, এই যে আইসিআইসিএলটা, এই যে দেখেন এখানের যে জায়গাটা, এই জায়গাটা বেশ ভালো শক্ত কংক্রিট জায়গা, এখান থেকে হিস্টোগ্রামের 12 ইউটার্ন আছে, এটা আপনারা নিতে পারেন, ঠিক আছে, এটাও একটা ইয়ে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক বলছেন ডাক্তার আমিন ভাই। কোনটা? ম্যাক্সনের অবস্থা খুবই খারাপ, ম্যাক্সন বলেন বা অন্যান্য ডেল্টা স্পিনিংটাও খুব বাজে অবস্থায় আছে। তারপরে রিং শাইন, এগুলা খুব খারাপ অবস্থা আছে, খারাপ অবস্থা আছে, তো এগুলার দিকে না তাকানো ভালো এখন। তাল্লু স্পিনিংটাও আছে, ইউনুস ভাই, এটাও মাথায় রাখতে পারেন। 6 টাকা 90 পয়সা আছে তো তাল্লু স্পিনিং, কিন্তু এবার আমি কয়েকদিনের আলোচনা বলছি যে 60 টাকার উপরে ক্লোজিং চলে আসলে এখান থেকে আর নিচে যাবে না। তাইলে ইউনুস ভাই আপনি আরেকটাও দেখতে পারেন যে তাল্লু স্পিনিংটাও এটা নজরে রাখতে পারেন। আইবিপিটা যেহেতু আহ, এটা লং টাইমের জন্য ভালো হবে, আইবিপি ইন্দো বাংলা, এটা সন্দেহর কোনো অবকাশ নাই। আইবিপিটা এখনো যদি যেটা আমি বুঝি, তাহলে আপনার একটু হিসাব করে দেখেন আপনার কতগুলো আছে জানি না ইন্ট্রাকো, বা কত কোয়ান্টিটি আছে, আপনি 50-50 করতে পারেন। আইসিআইসিএল এর একটা চয়েস আছে, ইন্দো বাংলাটাও একটা আছে, আর তাল্লু আছে, এই তিনটা শেয়ার এখনো পর্যন্ত হিসাবের মধ্যে আছে। অনেক শেয়ারই তো আছে, অনেকেই ইয়া আছে, অনেকগুলাই স্টকে এখনো পর্যন্ত আছে রিকভারির মতন। তবে আইসিআইসিএলটা শর্ট টাইমের ভিতরে একটা কাজ করতে পারেন, আইসিআইসিএলটাই চয়েসে রাখেন, একটা গ্যাপ পাইলে, ধরেন আপনি যদি 26-27 টাকা যদি বেচেন, তখন যদি ইন্দো বাংলা এখানে থাকে, ইন্দো বাংলাতে আবার কনভার্ট করেন। ইন্দো বাংলার পরে যদি দেখেন বা ইন্দো বাংলা এখানে থাকে, বা তাল্লুও যদি এই 60 টাকার ঘরে থাকে, এইখানেও আপনি কনভার্ট করতে পারেন। তাহলে আপনার ইয়ে আছে অনেকগুলো অপশন, অনেকগুলো আছে। এখন আপনি একটু নিজে চিন্তা ভাবনা করে বিচার বিবেচনা করে আপনি সেই জায়গাটা করতে পারেন। আমাদের দেশে তো প্রভাব টভাব লাগে না এখানে, যদি জোর করে একটা কাশি মারি তাহলে কালকে দেখবেন ইন্ডেক্স বাঁশি বাজায় দিবে। আপনি তো সেই আহ, দূর প্রবাসের ইয়া ভেনিজুয়েলার কথা বলতেছেন, তো এই ঘরের কাছে পাশে যদি আমার আশিক ভাই যদি ঠিক মতো উত্তরা থেকে একটা কাশ মারে, কালকে ইন্ডেক্স বাস 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 মারা শুরু হইব। কি কন আশিক ভাই, বলেন ঠিক কিনা? তো ওইটার চিন্তা ভাবনা আমরা আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নাই, আমরা আমাদের জায়গায় যদি কংক্রিট জায়গা থাকি সমস্যা নাই, এগুলা নিয়ে এত টেনশন করার কিছু নাই। রহিমা ফুডটা খুব হাই প্রাইস, খুব হাই হাই সেন্সিটিভ প্রাইসে আছে, যা কিছু নিউজ ফিউজ যা কিছু আছে দিয়ে ফেলছে। এখন কিন্তু এমন একটা আহ, আহ, ইয়ে হবে না, ঠিক আছে। প্রেফারেন্স শেয়ার নিয়ে অনেক ঝামেলা ধাক্কাধাক্কি চলতেছে, ওই এটা আপনার ইয়ে শেয়ারের কথা বলতেছেন যেটা, ওই প্রেফারেন্স শেয়ার নিয়ে অনেক ধাক্কাধাক্কি চলতেছে। একটা গ্রুপ চাইতেছে যে 2 বছর, মানে আহ, ইয়া আছে, এটাকে কি বলে, তো ওই বিএসসি চাইতেছে 2 বছরের লকিং, আর ওই মালিক পক্ষ বা ইনস্টিটিউট চাচ্ছে যে প্রেফারেন্সটা তেমন একটা, মানে 2 বছরের লকিং এ রাজি হচ্ছে না, এই একটা ঠেলাঠেলি চলতেছে। তো আমরা ঠেলাঠেলির মধ্যে যাওয়ার দরকারটা কি, আমরা ঠেলাঠেলিতে না যাই। তো
আমরা আমাদের জায়গা কংক্রিট জায়গা থাকি, ভেনেজুয়েলার যুদ্ধ হয়েছে, এটা দেখে লাভ নাই। বিবারিয়াতে যুদ্ধ না লাগলে হয়েছে। ভাই, বিবারিয়াতে যুদ্ধ না লাগলে হয়েছে। ভেনিজুয়েলার থেকেও ভয়ঙ্কর যুদ্ধ হয় বিবারিয়াতে। ধরো তো এই ভেনিজুয়েলার যুদ্ধ কোনো কিছু হইব নাকি কন? আমাকে বিবারিয়ার গ্রুপ আছে না বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মধ্যে যুদ্ধ করতে হলে আমাকে বিবারিয়াই এনাফ। বুঝছেন? তো ভাই, মন খারাপ করার কিছু নাই। আমরা হাসবো, সবসময় হাসবো ইনশাল্লাহ। আমরা আল্লাহর রহমতে আমরা সবসময় হাসি খুশি থাকবো। ভাই, কল দিছেন? আজকে আমি, বিশ্বাস করেন, এই কাজের চাপে আমি আজকে আর দাঁতের ডাক্তারের কাছে যাইতে পারি না। আমার ভুলেই গেছি আমি। আমার যে 11টা, সকাল 11টার সময় আমার আহ, দাঁতের ডাক্তারের ইয়া ছিল। তো এই অ্যাপয়েন্টমেন্ট ছিল। কারণ আগে তো ধরেন সন্ধ্যার সময় অ্যাপয়েন্টমেন্ট থাকতো, আর নাহলে সকাল, শনিবার বন্ধের দিন সকাল 9টায় অ্যাপয়েন্টমেন্ট থাকতো। তো আজকের ডেট দিছিল 11টার সময়, আমি ভুলেই গেছি, মাথায় নাই। এতটা কাজের চাপ ভাই, প্রতিদিন অন্তত 20-30 জন, 25 জন, 50 জনের সাথে আমার কথা বলতে হয়। তো রাগ করেন না ভাই, যদি সুযোগ হয় আমি লাইভের পরে হয়তো চেষ্টা করবো আপনার সাথে কথা বলার, মাহবুবুর রহমান ভাই। তো এগুলা বুঝতে হবে ভাই, অনেকটা ইয়ে আছে। তো এটা ইয়াসির আরাফাত ভাই, আপনি যেখানে আছেন আমাকে কোনো টেনশনে নেই, আপনার বাহিনী নিয়ে চলে আসবো। আমার এই যে বিবাড়িয়ার ভাই আছে ইয়াসির আরাফাত ভাই, আমার এই ভাইয়ের আরো একটা ছিল, ওই সম্ভবত যাত্রাবাড়িতে থাকে। কয় ভাই আমরা বিবাড়িয়ার মানুষ, সমস্যা নাই, কোনো ঝামেলা হইব কইবেন, দৌড়ায় আইসা পড়বো। ইয়াসির আরাফাত ভাই, দুষ্টামি করলাম। তো এমনি এটা তো মোটামুটি আমরা দেখি। আমরা, আমাদের এটা একটা শক্তি ভাই, বিবাড়িয়া মানে আমাদের বাংলাদেশের, মানে রণক্ষেত্রের একটা লড়াকু সৈনিক বিবাড়িয়া। তো আমাদের বাংলাদেশের সেফটি সিকিউরিটির জন্য একমাত্র বিবাড়িয়াই যথেষ্ট, আর কিছু লাগে না। তো ওই ভেনিজুয়েলার যুদ্ধ মুদ্ধ কিচ্ছু না, ট্রাম ট্রুম সব খায়া ফেলাম আমরা। তো এখন এই এই জায়গাগুলোতে, ও পারভেজ ভাইও বিবাড়িয়ার লোক, সমস্যা নাই। ওই এই যে আহ, আবরার আবরারুল হক, আপনার শ্বশুর বাড়ি বিবাড়িয়া, বাবির লগে তাফাল লিঙ্ক করবেন তো সাইজ করে দিব কিন্তু। বাবির লগে সাবধান, কথাবার্তা সাবধান, উল্টা পাল্টা চলা যাব না। তো এখন কাজের কথা আসি। আমরা একটু মনোনিবেশ দিবেন, কিছু কিছু স্টকের বিষয়ে বলছি, যেমন ব্যাংকের মধ্যে উত্তরা ব্যাংক কালকে প্রফিট টেকিং এর জায়গা। তারপরে আহ, আরেকটা যেটা আহ, সাউথ ইস্ট ব্যাংক বা শাহজালাল ইসলামী ব্যাংকটা ভালো একটা জায়গা আছে, এটাও দেখতে পারেন। ইবিএলটাও ভালো জায়গা আছে, ইবিএল, ইস্টার্ন ব্যাংক যেটা, এই এই দুইটা ব্যাংকের মোটামুটি আমি ভালো পজিশন দেখেছি। তারপরে আরেকটা আছে হচ্ছে উত্তরা ফাইন্যান্সটাও একটা ভালো গ্যাপ দিতে পারে। উত্তরা ফাইন্যান্সটাও একটা ভালো পজিশনে আছে। এটা মোটামুটি। আপনি, আশিক ভাই, ওই ফেনী জুয়েলার, জুয়েলার ভুল হয়ে গেছে গা, ঠিক কইছেন। ট্রাম্প তো একখান চিজ আল্লাহ বানাইছে তারে।
তো আমরা আহ, যে জায়গায় আছি, কর্ণফুলী ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সের মধ্যে কয়েকটা আছে, কালকের ট্রেডের পরে কিছু কিছু যদি ভালো ইয়া হয়। না, বিএসসিটা একটা ডেলিভারি হয়েছে ওই দিনকা, এটা ভাই নামাইছিল 100 টাকার কাছাকাছি আসছিল। বিএসসিটা ওই দিন আমি বলছি যে আপনারা প্রফিট টেকিং এর জায়গাটা 12-13 টাকা যাবে ওইখানে। এই যে 13 টাকার সাপ্লাইটাতে একটা সেল গেছে, এখন একটু স্লো এবং একটু ডাউনে চলে আসবে এইখান থেকে বিএসসিটা, ঠিক আছে। আচ্ছা, অগ্রণী ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স যেখানে আছে এগুলা থেকে প্রফিট সবাইকে কম বেশি দিবে, ইন্স্যুরেন্সগুলো একদম সবগুলোই কম দিবে। দেখেন কত ফাজিলের ফাজিল এরা, এই যে অগ্রণী ইন্স্যুরেন্সের যে ক্যান্ডেলটা করছে এটা ফাইজলামি করে করছে। এখন অগ্রণী ইন্স্যুরেন্সটা তেমন একটা মুভমেন্টের শেয়ার না, এটা আছে কত 23-30, এই যে আপনার এই শেয়ারটা 24 টাকা, 24 টাকা 20-30 পয়সা গেলে সাপ্লাই চলে আসবে। হা 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 হা, মনে আছে মনে আছে। হাঁসপাটি হাঁসপাটি বাঁশ খাইছে। হাঁসপাটি বাঁশ খাইছে। তো এখন এইখানে ভাই এই যে যাক ওই জায়গায় যাবো না, থাক দরকার নেই, আমরা আমাদের কথা কই। তো এখন অগ্রণী ইন্স্যুরেন্সটার এখান থেকে ভালো একটা মুভমেন্টের জায়গা না, এটা একটা ভালো একটা জায়গা না। আর ঠিক কইছেন, এই কেরু খাইছে, কেরু খায় বেনিজু ভাই। আমি তো চিন্তা করছি ফেনী কোন দিন যে ফেনী জুয়েলা লইয়া টানাটানি করে আরেকজনে। চারিদিকে তো শত্রুর জায়গা আছে। আচ্ছা, নাবানা ফার্মাটা একটু দেখে তারপরে এশিয়া ইন্স্যুরেন্স আসতেছি না। নাবানা ফার্মাটা ভাই আহ, এটা একটা জায়গায় ইয়ে হয়েছে, আগামীকালকে যদি ইউটার্ন দেখেন বা এই 53 টাকার উপরে, মানে 53-54 পর্যন্ত এদিকে গিয়ে আবার ব্যাক করতে পারে, ঠিক আছে। এটা বেশি একটা উঠবে না। আইসিআইসিএলটা নেন, নিতে পারেন এখানে, নিতে পারেন ইয়াসির ভাই, এটা নিতে পারেন, সমস্যা নাই। এটা নিতে পারেন, অথবা আরডি ফুডটাও চয়েসে রাখতে পারেন, এটাও দেখতে পারেন, এটা মোটামুটি খারাপ হবে না আরডি ফুডটা, এটাও একটু ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মৃদুল দাদা, কোনটা, প্যারামাউন্ট না? প্যারামাউন্ট ইন্স্যুরেন্সটা কালকে দিছিলাম নাকি, না দেয় নাই? প্যারামাউন্ট ইন্স্যুরেন্সটা একটু দেখি। আচ্ছা, মৃদুল দা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের হিস্টোগ্রামের বারটা এখনো পর্যন্ত ভালো কোনো সিগন্যাল নাই। একটু ঝামেলা ঝামেলা লাগতেছে প্যারামাউন্টটা, প্যারামাউন্টটা একটু ঝামেলা ঝামেলা লাগতেছে, কেন লাগতেছে সেটা আপনারা বলি। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সটা 33 টাকা শেয়ার বা 32 টাকা শেয়ার, আরেকটু নিচেও আছে। যদি আমি বটম সাইড ধরি, 28 টাকা শেয়ার, ঠিক আছে। তো এইটা অলরেডি একটা প্লে মুডে ছিল, এটা এমন একটা বেশি একটা ইয়ে করবে না। এর চেয়েও অনেকগুলো হিস্ট্রির মধ্যে দেখেছি। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা দেখতে পারেন, কর্ণফুলিটা দেখতে পারেন, এগুলার কিন্তু একটু ভালো ভালো অবস্থান আছে, ঠিক আছে। ইন্স্যুরেন্স সেক্টরটা এখন আপনারা, ম্যাগনা ইন্স্যুরেন্সটাও একটা ভালো কংক্রিট জায়গা আছে, এগুলা দেখেন। মৃদুল দাদা, আপনি না না, বিছাচারি এভারেজ এভারেজ করাটা বিছাচারির ক্ষেত্রে যুক্তিসঙ্গত হবে না। তো বিচ হ্যাচারি অ্যাভারেজ করার মতন ইয়ে না ভাই, এখন বাজার চলে একদিকে, আপনি যদি আরেক দিকে চিন্তা অ্যাভারেজ করেন, কাজ হবে না তো। এটা কাজ হবে না, এখানে কাজ হবে না, এখানে আপনাকে আহ, স্রোতধারার সাথে সাথে থাকতে হবে। স্রোতধারার সাথে বিপরীতে গেলে আপনি বিপদে পড়বেন, স্রোতের বিপরীতে গেলে বিপদে পড়বেন। আপনি বিছাচারিতে যে টাকা অ্যাভারেজ করতে যাবেন, ওই টাকাটাই আপনার ব্লক হয়ে যাবে। এই বিষয়গুলো, অ্যাভারেজের বিষয়টা আমি অনেকবার ক্লিয়ার করে বলেছি, কোন কোন হিসাবে কি কি হিসাবে অ্যাভারেজ করা যায়।
ঠিক আছে? তো টেক্সটাইল সেক্টরটাকে এই মুহূর্তে আপনারা বেশি একটা প্রাধান্য দিবেন না, একটা কারণ বলতেছি, সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের মধ্যে আহ, যে বিষয়টা, গভর্নমেন্ট একটা ইলেকটেড গভর্নমেন্ট না আসা পর্যন্ত এটার একটা ইয়ে হবে না, সুরাহা হবে না। ইভেনচুয়ালি টেক্সটাইল সেক্টর হাতের গোনা দুই একটা ছাড়া, যেমন সিমটেক্স এক্সট্রাঅর্ডিনারি প্লে করছে, সেটা ভিন্ন বিষয়। তাল্লু স্পিনিং সেক্টর, এই স্পিনিং সেক্টরটা নিয়ে আমি আবার সবসময় পজিটিভ কথা বলে আসছিলাম সে আগে থেকেই। তো স্পিনিং সেক্টরের মধ্যে একটু ইয়ে আছে। আর এখন অনেকগুলা স্টকের পজিশন ভালো আছে। এই জুন ক্লোজিং এর মধ্যে কয়েকটা শেয়ারের মধ্যে কেডিএস একটা ভালো পজিশন। এই কেডিএসটা আপনারা চিন্তা ভাবনা করতে পারেন জুন ক্লোজিং। আর ডিসেম্বর ক্লোজিং এর মধ্যে তো বলেছি যে ইন্স্যুরেন্স সেক্টরের কিছু কিছু আছে, নর্দার্ন ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, আইসিআইসিএল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ম্যাগনা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সটাও ভালো আছে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সটাও আপনারা আপনাদের চয়েসেবলের মধ্যে রাখতে পারেন। তো এখানে কেডিএসটাও একটা ভালো একটা পজিশন নিয়ে আছে, এখান থেকে অন্তত 26-27 টাকা, 45-46 টাকার ঘরটা বেশি না, 43-30 পার করলে, এই 43-30-এর উপরে পার না, মানে 43-30-এর উপরে যদি একবার ক্লোজ চলে আসে, এই 46-47 কোনো ব্যাপার হবে না, এই এদিকে চলে যাবে, এরপরে ধাপে যাবে। আচ্ছা, এশিয়া ইন্স্যুরেন্সের কথা। এশিয়া ইন্স্যুরেন্সটা, এটার পজিশন ভালো, এটার পজিশনও ভালো। এটা উপরের যে প্যাটার্ন, এগুলো ঝিকঝাক প্যাটার্ন, কিন্তু সাপ্লাই জোনটা আমরা যদি দেখি, এশিয়া ইন্স্যুরেন্স আছে কত, 27 টাকা। এখানে 30-31 টাকা পর্যন্ত এটা অনায়াসে পাওয়া যাবে, এখানে 3-4 টাকার একটা গ্যাপ পাওয়া যাবে এশিয়া ইন্স্যুরেন্সটা, ঠিক আছে? এশিয়া ইন্স্যুরেন্সটা মোটামুটি একটা ভালো অবস্থানে আছে, এবং এটার একটা গ্যাপ পাওয়া যাবে। তো এইদিকে দেখতে পারেন। আর এর মধ্যে ওয়ান ব্যাংকটা একটু আলোচনায় আরেকবার দেখা যায় ও আমি আসলে ব্যাংক এমনিতেই ব্যাংক ব্যাংকের হিসাবে আমি অতটা একটা, আপনাদের সুবিধার্থে আমি এগুলো আলোচনা আনি, ইয়ে করি। ব্যাংকে আসলে অ্যাকচুয়ালি বর্তমানে ব্যাংকের অবস্থা ভালো না। তবে ওয়ান ব্যাংকটা যেখানে আছে, এখান থেকে একটা ভালো গ্যাপ আসে 8 টাকা, মানে এইখানে আছে 60 টাকা, 60 টাকা থেকে 8 টাকার গ্যাপ কিন্তু খারাপ না, অনেক বড় একটা গ্যাপ। 8 টাকা, 8 টাকা, 8 টাকা 20-30 পয়সা এদিকে যাবে ইয়েটা। আচ্ছা, নিটল ইন্স্যুরেন্স। নিটল ইন্স্যুরেন্সের গতকালকে হল্ট দিছিল না? পজিশন, বললাম না, ইন্স্যুরেন্স গুলো এখন সবগুলোই কম বেশি একটা ভালো ইয়ে আসবে। আপনি নিটল ইন্স্যুরেন্সের যদি এটা ফাইনালি এটা 32 টাকা পর্যন্ত পাওয়া যাবে, নিটল ইন্স্যুরেন্সটা। ওয়ালাইকুম আসসালাম, মিজানুর রহমান ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? তো এই যে নিটল ইন্স্যুরেন্স, উনি নিটল টাটাতে চাকরি করেন, আমার মিজান ভাই, ওই নিটল ইন্স্যুরেন্স তাদেরই। আহ, মিজান ভাই, নিটল ইন্স্যুরেন্স কেমন হবে বলেন? আপনি তো অ্যাকাউন্ট সেকশনে আছেন, যদিও আপনি নিটল টাটাতে আছেন। নিটল টাটা আর নিটল ইন্স্যুরেন্স একই ইয়েতে। আচ্ছা, আনোয়ার ভাই, আহ, আপনার যদি ক্রিস্টাল থাকে, আপনি প্রফিট নিছেন কি না জানি না, একটু ডাউনে আসবে ক্রিস্টালটা, যদিও ডাউনের পরে আবারও আপ হবে। তবে আপনি আরো 3 টাকা, 2 টাকা, 3 টাকা, মিনিমাম 2 টাকা কমে পাবেন এটা। এই যে এটা সাপ্লাইটা গেছে কবে, এটা এটা গেছে এই দিন, এখানে একটা প্রফিট টেকিং হয়েছে 30শে ডিসেম্বর। 30শে ডিসেম্বর প্রফিট টেকিং হয়েছে। তো ক্লোজিংটা যদিও ওই একটু নিচে দিছে, একটু কয়েকদিন একটু স্লো থাকতে পারে। তবে এইটা এটা 44 টাকার ঘরে আমার খুব ভালো একটা নজরে আসছিল, বাট অন্যদিকে ইনভেস্ট ছিল, অন্যদিকে হিসাব আছে। তবে এইটা ধাপে ধাপে আরো উঠবে, একটু কারেকশন দিবে, কারেকশন দিয়ে পরে আবার 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 ইউটার্ন আসবে। এই যেহেতু একটা জায়গায় একটা প্রফিট টেকিং হয়েছে, এটা দেখেন, এটা 44 টাকা থেকে যখন উঠছে, এইখানে গিয়ে একটা কারেকশন দিচ্ছে। এই দেখেন কিছুদিন আগে যেটা উঠলো, এই 53 টাকা উঠে আবার 48 টাকা পর্যন্ত আনছে। তো এখন 48 টাকা থেকে আহ, আহ, 57 টাকা, প্রায় 9 টাকার গ্যাপ করছে। হ্যাঁ, 9 টাকার সাথে ইয়ে হয়েছে, তো সেইখান থেকে আবার
আচ্ছা, নিটল ইন্স্যুরেন্সের অবস্থান আগামীকালকে আমার মিজান ভাই শেয়ার করবে আপনাদের সাথে। উনি নিটল টাটাতে চাকরি করে, যেহেতু আমরা ওনার কাছ থেকেও তথ্য পাবো। এই দেখেন লাইভে কত কত ফ্যাসিলিটিস, আমরা একে অপরের সহযোগিতা করি। যেমন আইবিপির ব্যাপারটা চট্টগ্রাম থেকে, সরি, বরিশাল থেকে আমার হাফিজ ভাই ভিডিও সহকারে পাঠায় বিস্তারিত বলেছে। তো তারপরে আমরা বারাকা পাওয়ার পাইছি, আমরা আলমগীর ভাইয়ের মাধ্যমে এটার তথ্য উপাত্ত পাইছি, এটাও একটা দেখছি। তারপরে আহ, তাল্লুর ব্যাপারটা আমার কাছ থেকে আপনারা পাইছেন। এই যে এক ভাই যে সহযোগিতা করি, আমাদের কত সুবিধা হয় এই লাইভের ইয়েতে, এই আলোচনাগুলোর মাধ্যমে উঠে আসে। তো আজকে মোটামুটি অনেক কিছু আলোচনা করেছি, এই সব পুরা পুরা টাইমটাতে স্টক এবং বাজারের পজিশন নিয়ে আমরা আলোচনা করেছি। ইনশাল্লাহ আগামীকালকের বাজারটা, আবারও বলছি, যাদের স্টক প্রফিটে আছে প্রফিট নেবেন। প্রফিট নেওয়ার পরে প- আবার বাজার বুঝে, কারণ কালকে ব্ল্যাক সানডে, এটাও মাথায় রাখতে হবে আমাদের সব সময়। আচ্ছা, ইঞ্জিনিয়ার স্বপন ভাই, ইআইএলটার বিষয়ে 30 টাকার ঘরে সাপ্লাই, এটা এই জায়গাটা ইআইএল, এই ইআইএল দিয়ে আমার সাথে এই আমার আশিক ভাইয়ের লগে ফাইটিং হয়েছিল আজ থেকে 3-4 মাস আগে, 4-5 মাস হ্যাঁ, 4-5 মাস আগে। এই ইআইএল নিয়ে একটা ফাইটিং হয়েছিল, আর জিআইবি ব্যাংক নিয়ে একটা ফাইটিং হয়েছিল। তো আহ, আমার আশিক ভাই হয়েছেন হিরো মানুষ, তো নায়ক মানুষ, এখনো কচি, মানে 24-25 বছরের যুবক, যদিও 55-60 বছর বয়স হয়েছে। কত হয়েছে আশিক ভাই, আপনার বয়স কত চলে? 55 তো আপ হবে মনে হয় না? তো উনি এখানে বলছে, আমি বলছি যে এটা 28 টাকার নিচে নামবে, 27-28 টাকা আসবে। উনি বলছে কি বলেন না বলেন, তখন কিন্তু এটাই ছিল লোয়েস্ট প্রাইস। তো এটা নিয়ে মোটামুটি আমার বাইরের লগে বহুত ফাইটিং হয়েছে। পরে বাইরে তো লাস্ট পর্যন্ত মানে নত স্বীকার হইতে বাধ্য হয়েছে আমার ভাইটা। জিআইবি তখন 3 টাকা 20-30 পয়সা ছিল। ওই টাইমে যদি আহ, একটু মানে আসলে নতুন নতুন ছিল, তো ওই যে নতুন নতুন আবার নতুন ভাই তো। তো এখন হয়েছে কি, ইআইএলটা সর্বোচ্চ 30 টাকা, এখন 30 টাকা 50 পয়সার পর্যন্ত উঠবে ইআইএলটা, এই পর্যন্ত। এর উপরে এটার অনেক ভিতরগত ঝামেলা টামেলার কারণে একটু ইয়া আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ব্যাংকের কথা বলছেন। স্ট্যান্ডার্ড ব্যাংকের অতটা সুবিধাজনক না ভাই, ব্রাদার শেখ মুজিবুর রহমান লিটন ভাই। তো আহ, মোস্তাফিজুর রহমান লিটন ভাই, সরি। তো আপনার এই স্ট্যান্ডার্ড ব্যাংকটার ওই পজিশন ওই রকম ইয়ে না। এসপিসিএলটাও রানিং এর মধ্যে আছে, পজিশন ভালো। এসপিসিএলটাও দেখেন, আহ, যে জায়গাটা আছে, এটা স্পেশালটাও আপনারা ভালো নজরে রাখেন। এটাও একটা রিটেস্ট করে একটা জায়গায় উঠেছে, এবং হিস্টোগ্রামের বারটা এটা প্লের জন্য রেডি হয়েছে। গতকালকে রিটেস্ট একটা বটন হয়েছে, এটা কিন্তু উপরে যাবে, এটাও ভালো একটা আছে। আচ্ছা, লঙ্কা বাংলার কথা বলেছেন, আমি কিন্তু ভিডিও আপলোড দিয়েছি লঙ্কা বাংলাটা। তো লঙ্কা বাংলা আছে 12 টাকা, লঙ্কা বাংলাটা 16 টাকা পর্যন্ত একটা ভালো পজিশন আমি দেখতেছি 16 টাকার ঘরে। তবে 16 টাকার দিকে গেলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সেখানে আহ, আহ, একটা ডিসিশন নেবেন। ঠিক আছে। নামানা ফার্মাটা একটু আগে দেখাইছি ইঞ্জিনিয়ার স্বপন ভাই, আরেকবারও একটু শেষ বেলা আপনাকে দেখায় যাই। প্রায় সোয়া ঘন্টার উপর টাইম কোন দিক দিয়ে চলে যায়, কত দ্রুত গতিতে সময় চলে যায় দেখেন। আমরা এটা তো আসলে আহ, অনেক ওই যেটা আমরা বলি যে আহ, শেষ জমানার একটা ইয়ে, সময়টা খুব দ্রুত চলে যায় আমাদের। আচ্ছা, আপনার নাবানা ফার্মাটা যেখানে আছে, একটু সাপোর্ট যদি পায় তাহলে একটু প্রিভিয়াস থেকে দেখি। বেশি একটা না ভাই, নাবানা ফার্মাটা হয়তো 54 পর্যন্ত যাইতে পারে। বারাকা পাওয়ার এন্ট্রির জায়গা, এখানে এন্ট্রির জায়গা, বারাকা পাওয়ার ভালো জায়গায় শক্ত অবস্থানে আছে। বারাকা পাওয়ারটা নিয়ে ভয় নাই, এখান থেকে ইউটার্ন আসবে। আর বারাকা পাওয়ারটা প্রতিদিনই আলোচনা হয়, এখানে এন্ট্রি দিতে পারেন, সমস্যা নাই। আহ,
একটা প্রফিট টেকিং হয়েছে 60 টাকা প্লাসে, 60 টাকা 70 80 পয়সা, এখন 6 টাকা 70 পয়সা বটম ছিল, 90 পয়সা, 6 টাকা 90 পয়সা আছে। বারাকা পাওয়ারও এন্ট্রি দেওয়া যায়, কোনো ব্যাপার না এটা। সামনের দিকে আবার যাবে, অলরেডি কমপ্লিট হয়ে আসছে, এটার কালেকশন কমপ্লিট হয়ে আসছে, বারাকা পাওয়ার একটা গ্যাপ আসবে। আর ওরা সরকারের কাছে অ্যাপ্লিকেশন করছে বারাকা পাওয়ারের যদি ওইটা পারমিশনটা পেয়ে যায়, তাহলে কিন্তু এই শেয়ারটা চোখের পলকে এটা 10 11 12 টাকা চলে যাবে, বারাকা পাওয়ারটা। তো আজকে এই পর্যন্তই, আমরা যা কিছু আলোচনা করেছি ইনশাল্লাহ আগামীকালকে আবারও আলোচনা হবে, আগামীকালকে আরো বিস্তারিত কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এবং আগামীকালকের বাজার বিষয়টা বলেছি যে যেসব স্টকে যদি কোনো দেখেন যে সাপ্লাই জোনের কাছাকাছি আছে বা সাপ্লাই জোনে আগামীকালকে ঢুকবে, ওইগুলো থেকে প্রফিট টেকিং করবেন। আর যেগুলো বটম সাইডে আছে, যেমন আইসিআইসিএল আছে, আরডি ফুডটা আছে, বারাকা পাওয়ারটাও আছে, অনেক স্টক আছে। আমরা শুধু একটু আহ, বুদ্ধির জায়গাটাতে যদি ঠিক থাকি, বা একটা সাহস করে এক জায়গায় এন্ট্রি দিয়ে ফেলি, যে আমার আপনাদেরকে যতগুলো স্টক সেই জুন জুলাই আগস্ট থেকে একটার পর একটা যেভাবে ইয়ে করছি, এমনও ঘটনা ঘটছে, যেমন পপুলার লাইফের সময় আমি আমি যখন কোনো শেয়ার ঢুকি, আমি আপনাদেরকে বলি না যে এই শেয়ারটাতে ঢুকছি, কিন্তু ইশারা ইঙ্গিতে অন্তত এটুকু বুঝতে পারেন যে এই ভাইটা যেখানে ভালো জায়গা সেখান থেকে রিকোয়ারমেন্ট করে বা আপনাদের সামনে তুলে ধরে। তো তখনও পপুলার লাইফে আমি ঢুকার পরে আমি ঢুকছি, আপনাদেরকে সাথে নিয়ে বলছি যে এই শেয়ারটা ভালো অবস্থানে আছে, এটা খুব দ্রুত সময় 55 থেকে 60 টাকা 62 টাকা পর্যন্ত যাবে, ঠিক ঢুকছি আমি। 49 টাকা থেকে 50 টাকা পর্যন্ত চলে গেল, এরপরে ধাপে ধাপে ম্যাচিউর ডেটে 56 57 চলে গেল, এই ম্যাচিউর ডেটের পরেও 2 3 দিন আরও 60 62 টাকা পর্যন্ত চলে গেছে। তো অনেকে কি করছে, যে ওই 60 62 টাকা এন্ট্রি দিয়ে ফেলেছে, 60 62। এখন ভাই বললাম 49 টাকায় আপনি এন্ট্রি দিলেন 62 টাকা, কতটা পার্থক্য! তখনই ব্লেম গেম আসে যে ভাই আপনি বলছেন আমি কিনছি, এখন তো ধরা। তো এই যে জায়গাগুলো আপনাদেরকে আমি টাইমিংটা দেখতে হবে, কোন টাইমে আপনাদেরকে বলছি সেইটা দেখতে হবে, কোন মোমেন্টে বলছি সেটা দেখতে হবে, এবং খুব তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে। আপনারা বললাম আজকে, আপনারা আগে দেখেন যে বাড়ে কিনা, তারপরে বাড়ার পরে 3 দিন 4 দিন 5 দিন বা 20 30 40% বাড়ার পরে যদি আপনারা এন্ট্রি দেন, সেটা তো নির্বুদ্ধিতার কাজ রে ভাইয়া। এখান থেকে আপনাদেরকে চিন্তা করতে হবে। একটা জিনিসের কংক্রিট জায়গায় যখন আসে, তখনই বলি, তখনই আপনাকে, এই বাজারটা ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার জায়গা, এই বাজারে ইনস্ট্যান্ট বাই সেল করার জায়গা। যার যার পরিপ্রেক্ষিতে আহ, যারা আমার সাথে আছেন, এরা আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই তাদের পোর্টফোলিওতে, কখন বেচতে হবে কখন কিনতে হবে সেটা আমার উপরে নির্ভর করে। তো কমলেও ভয়, আতঙ্কিত আগের মতন আতঙ্কিত হয় না। তো নতুন এক ভাই আসছেন আমার সাথে, উনিও একজন ব্যাংকার। তো আহ, বয়সও কম, আহ, ধৈর্যের জায়গাটাও কম। তো একটা স্টক কেনার পরে একটু নিচে আসার পরে ভয়, মানে মিরপুর থেকে দৌড়ায় আসছে, ভাই এটা তো এই হয়েছে, আর মিয়া দিছি ধমক, বকা টকা দিচ্ছি। এখন গতকালকে একটা স্টক থেকে প্রফিট করে দেওয়াতে মোটামুটি একটা সে খুশি, এবং মোটামুটি এখন আর ওই হতাশটা কেটেছে। আমার সাদেক ভাইও, ওই যে আহ, নরসিংদীর সাদেক ভাইও এরকম মোটামুটি একটা ভয়ের মধ্যে ছিল, আল্লাহর রহমতে যখন মোটামুটি দেখছে যে না গোছ গাছ করে, ওই যে ইয়ের টাইমে আর কি, এই আহ, ওই যখন বাজার পড়ছে কিছুটা, শেয়ারের একটু প্রাইসিং ডাউন দেখা আতঙ্ক ভয় পেয়ে গেছে। পরে যখন এটাকে সিস্টেম করে নিয়ে আসছি, এরপরে দেখে যে না আল্লাহর রহমতে এখন ভালো আছে। এখন আর ভয়ভীতি নাই, কোনো টেনশন নাই, কিছু নাই। আরো একজন আছে, উত্তম ভাইয়ের কথা তো বলছি, আহ, পারিবারিক বাধার কারণে আর আসতে পারে নাই, কিন্তু ওই টাইমে যখন সেলটা করাইছি, ওনার পোর্টফোলিও শেয়ারগুলো সেল করায় যখন আমার কাছে এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব কিছু কমপ্লিট চলে আসবে, কিন্তু আহ, উনি পারিবারিক বাধা গ্রস্ত হওয়াতে আর আসে নাই। কিন্তু ঠিক ওই পয়েন্টে, ওই মোমেন্টে যদি আমার সাথে আসতো, ওনার অন্তত না হলেও 2 2.5 লাখ যে ওনার অ্যামাউন্টটা ছিল, অন্তত এই যে উইদিন 1 মান্থের ভিতরে অন্তত 2.5 3 লাখ টাকার একটা প্রফিটের ব্যবস্থা করে দিতে পারতাম। কিন্তু বেচারা আহ, পারিবারিক জালে আটকা পড়ে গেছে, ভাই এবং ওয়াইফ সবার জালে আটকা পড়ে গেছে, আর আসতে পারে নাই। কিন্তু ওনার মন খারাপ, ওনার ইচ্ছা ছিল আমার সাথে আসার, কিন্তু
বিজনেস করবেন আপনি, আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে। পারিবারিক বাধা আসবে। আমাদের দেশে সবাই নেগেটিভ মাইন্ডের মানুষ বেশি, বিশেষ করে পরিবার থেকে। আপনি কোনো কিছু করতে যাবেন, পরিবার থেকে বলবে "এই, এটা করো না, এটাতে লস হবে", হান তান বহু কিছু নাটক করবে। বিদেশে যারা নিজের সিদ্ধান্তে ব্যবসা বাণিজ্য করছে, আজকে তারা গেইনার, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। ভাই, ব্যবসা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। এবং আমাদের রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে সবসময় আহ, চাকরির থেকে থেকে ব্যবসার প্রেফার করেছেন। ব্যবসার জন্য এটা বলা হয়েছে যে, কোরআন শরীফে, এবং কোরআন আমাদের পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে হার্রামার হার্রামার রিবা ও হালালাল বায়া। বায়া মানে বেচা কেনার কথাটা বলা হচ্ছে, ব্যবসার কথা। এটা আরবিতে যে শব্দটা উচ্চারণ করা হয়, রিবা হচ্ছে সুদ। সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে, এটা কোরআনের কথা। তো সুদকে হারাম করেছে। এফডিআর টেফডিআর এগুলা বলেন, ফিক্সড ডিপোজিট বলেন, এগুলা হারাম। এগুলা ব্যবসা যেখানে লাভ লস দুইটাই আছে, এবং বুদ্ধিমত্তার সাথে করতে পারলে লাভই আছে। আর ব্যবসা যারা করেছে তারাই দেখেন যে যারা হালালভাবে করছে তারা কিন্তু ধীরে ধীরে একটা পজিশনে গেছে, তাদের কিন্তু ধ্বংস নাই। কিন্তু হারাম পথের ব্যবসায় কিন্তু আবার ধ্বংস আছে। তো সুতরাং ব্যবসা হালাল, ব্যবসা বরকত, বরকতময় জিনিস। আর আমাদের দেশে দেখেন পুরনো পুরনো যারা নীতিগতভাবে, নীতিগতভাবে বলি, ব্যবসার কথাটা বলি নীতিগতভাবে, যে বাংলাদেশে যদি আপনারা দেখেন, আমি আহ, আহ, একটা জিনিস বলি আপনাদেরকে, নীতিগতভাবে ব্যবসাতে আহ, মানে কাউকে ঠকানোর চিন্তা করে না, সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশে হিন্দু ভাইদের ব্যবসা অত্যন্ত সুগোছালো এবং নীতি নৈতিকতা এবং ভালো। তারা কখনো ধোঁকাবাজির জায়গায় নাই। হিন্দু ভাই যে ব্যবসায়ীরা আছে আপনারা দেখবেন যে হিন্দু ভাইদের ব্যবসা কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসা। কেন? ওনারা জোট চুরি বাটপারি করে না, আর দ্রুত বড়লোক হওয়ার চিন্তা করে না, মানুষকে ঠকানোর চিন্তা করে না। এটা কিন্তু রিয়েলিটি, মানতে হবে। আমাদের বাংলাদেশের যত বড় বড় ব্যবসায়ী দেখবেন, হিন্দু ভাইরা ব্যবসা করে, প্রত্যেকটা অঞ্চলে দেখবেন তারা ব্যবসা একটা ধর্ম, এটাকে সম্মান করে, এটাকে কিন্তু তারা শ্রদ্ধা করে, এবং এই ব্যবসার ভিতরে তারা কিন্তু অধিকাংশই গেইনার। কেন? তারা ধোঁকাবাজের চিন্তা করে না, দ্রুত বড় লোক হওয়ার চিন্তা করে না, মানুষকে ঠকানোর চিন্তা করে না। এটা আমাদের মুসলিম ভাইদের ভিতরে অনেক বেশি কাজ করে। দ্রুত পয়সাওয়ালা হওয়া, কিভাবে অধিক মূল্য নিয়ে ধোঁকা দেওয়া বা মুনাফা অর্জন করা, এই জায়গার কারণে আমরা অনেক ব্যবসার দিক থেকে ওনাদের থেকেও পিছিয়ে আছে। এটা কিন্তু বাস্তব সত্য কথা। কিন্তু আপনারা দেখবেন গ্রামে অঞ্চলে হিন্দু ভাইরা ব্যবসা করে নীরবে নিবৃত্তে, একটা আহ, ভালো অবস্থান ধরে ব্যবসাটা করে যাচ্ছে। তাদের ভিতরে কোনো আহ, দুই নাম্বারি বা ধোঁকাবাজি দেওয়ার, কাস্টমারকে তারা খুব রেসপেক্ট করে, সম্মান করে, গ্রাহককে তারা সম্মান করে। তাদের একটা ধর্ম আছে যে এই ব্যবসাকে তারা পবিত্র জায়গায় রাখে। কিন্তু আমরা, আমাদের হচ্ছে আগে ব্যবসা দিছি, এরপরে ওই দোকানে কর্মচারী রাখছি, নিজে জমিদারের মতন দৌড়ায় গেছি গা, ওই কোথায় ইয়া আছে, পার্টি আছে, হাঁস পার্টি, মুরগি পার্টি, দোকান ফালাচ্ছে, তো কর্মচারীর মতন ব্যবসা করে, কর্মচারীর মতন নিজে প্রতিষ্ঠিত হয়। আপনারা দেখবেন যে অনেক দোকানের কর্মচারীরা দোকানের মালিক হয়ে গেছে এরকম। কেননা আমরা ব্যবসার জায়গায় রাখতে পারি না। আমি প্রবাস জীবনেও ব্যবসা করছি খুব নীতি নৈতিকতার সাথে, এবং আপনাদের কাছে যেমন প্রিয় মানুষ, এখন এই বাজারে আপনাদের সাথে নিয়েই কাজ করছি। প্রবাস জীবনেও আমিও সে একইভাবে আহ, আহ, একটা দীর্ঘ সময় সৌদি আরবের আল খোবার শহর, যারা চিনেন জানেন, ফাহাদ স্ট্রিটে এক নামে আমাকে সবাই চিনতো। প্রবাস জীবনে আরবদের সাথে, আরবিয়ানরা, ওই এলাকার প্রত্যেকটা আরবিয়ান আমাকে বেশ ভালো চিনতেন, এক নামে চিনতেন, রাসেল নামে। মোবাইলের দোকান ব্যবসায়ী আমার একটা সুপরিচিত ওইখানেও ছিল। এখন যেভাবে আপনাদের একটা প্রিয় মানুষ পরিচিতি আছে আমার, এই প্রবাস জীবনে আমি নীতি নৈতিকতা ঠিক থাকলে ভাই আপনাকে কেউ আটকাতে পারবে না। আর আপনি যদি মানুষের কল্যাণে কাজ করেন, আপনাকে আপ- ওই যে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হইতে থাকে মানুষের ইয়েতে। আপনি যদি মানব কল্যাণে কাজ করেন, স্বয়ং আল্লাহ আপনাকে এই রহমত দিবে, বরকত দিবে, এবং রহমতের ছায়ার নিচে আল্লাহ রাখবে। তো আমরা মানবতার দিক থেকে আমরা একটু মানবিক হয়েই দেখবেন যে
একে অপরের সহযোগিতা করি। এই লাইভের মাধ্যমে আমরা একে অপরের অনেকের সহযোগিতা করতেছি, করে যাচ্ছি। আপনাদের যেন পুঁজিটা অন্তত সেফ থাকে, কিভাবে কিভাবে ইনভেস্ট করা যায়, কিভাবে কিভাবে কি করা যায়, সেগুলো নিয়ে আলোচনা আমি সবসময় করে আসছি। এবং আপনারাও বেশ ভালো উপকৃত হয়েছেন, যেটা গত প্রিভিয়াস হিস্ট্রিতে আপনারা এই পর্যন্ত এই বাজারে মানে এরকম কোনো প্ল্যাটফর্ম পান নাই, কোনো গাইডলাইন পান নাই, যার কারণে আপনাদের অনেক ক্ষতি হয়েছে। তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আহ, আহ, এখন থেকে বা যারা শুরু থেকে আছেন একটা গাইডলাইন পেলে বাজার থেকে আপনারাও সেফ জোনে থাকবেন, বাজারও ভালো হতেই বাধ্য হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাওয়ার আগে ওই যে আহ, আমি যখন সৌদি আরবে ছিলাম একটা গান খুব মানে খুব ফেমাস হয়েছিল, আমার গানটা এখনো মনে আছে। নারে 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 মিঙ্গা মালু, নারে নারে আলবি। এই গানটা তখন খুব মুখস্থ করে ফেলছিলাম, আরবি গান আমি মুখস্থ করে ফেলাইছিলাম, বুঝছেন। আমার আরবি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো। আমি গানটা কিছু কিছু মনে আসে, তো ওই গানটা আমি তখন এই আরবিতে ফুল গানটা গাইতাম। অবাক হয়ে যেত আরবিয়ানরা আমার এই গানটা শুনলে, যে এত চমৎকার আরবি আমি ওদের আঞ্চলিক ভাষাটা পারতাম। আরবিয়ানরা আমাকে বুঝতে পারতো না যে আমি বাঙালি না অ্যারাবিয়ান। তো যাক আলহামদুলিল্লাহ, এখনো আমার সেই সৌদিয়ানদের সাথে অনেক, আমার কফিলের সাথে যোগাযোগ হয়, কথাবার্তা হয়। কফিলটাও অনেক ভালো মানুষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে। আল্লাহ হাফেজ।